এখানে সবচেয়ে বড় কোণ কোনটা? এখানে সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা। তাহলে এই বড় কোণের বিপরীত বাহুটা কি হবে? বড় হবে। কোণের ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? এক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে আপনার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। ত্রিভুজ বা হচ্ছে মনে করেন আমার হচ্ছে যে কোনো হচ্ছে যে মেন্টাল এবিলিটি অথবা আমার হচ্ছে যে জ্যামিতি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলা অবশ্যই 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 আপনারা হচ্ছে একটা চিত্র আঁকবেন বা একটা গ্রাফ আঁকবেন, ঠিক আছে, বা একটা ম্যাপ আঁকবেন। এই ম্যাপ আঁকবেন, এটা সুন্দর হওয়ার দরকার নেই, বাট আপনি আপনার বোঝার জন্য যেভাবে লাগে সেভাবে অবশ্যই সুন্দর করে একটা ম্যাপ আঁকবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আলোচনায় চলে যাই। ত্রিভুজ কি বিষয়টা জানি যে কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটার তিনটা বাহু আছে এবং তিনটা কোণ আছে এবং তিনটা শীর্ষবিন্দু আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা জানি যে শীর্ষবিন্দু তিনটা আছে, যে এই কর্নার গুলো এক একটা শীর্ষবিন্দু, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো আমরা জানি। তো মূলত ত্রিভুজ কি এটা বোঝার আগে আমাদেরকে প্রথমে খুব ভালো করে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া রাখবে, যেটা থেকে আমাদের প্রশ্ন হয়। তো ত্রিভুজ কি আমরা এটা খুব ভালো করে জানি, কিন্তু এর মধ্যে কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো না জানার কারণে আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারি না। ওকে, তো প্রথমত হচ্ছে যে এখানে অনেকগুলা প্রপার্টিজ আছে, কিন্তু মূলত যেই চারটা পরীক্ষায় আসে সেই চারটা আমরা হচ্ছে আজকে আলোচনা করব। প্রথমত তিন কোণের সমষ্টি আপনার হচ্ছে দুই সমকোণ, ঠিক আছে। এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, এই তিনটা কোণ কি হবে? দুই সমকোণ অথবা 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টিস। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যদি আমরা একটা এই যে ভিতরে যে অন্তস্থ কোণগুলো আছে, এই ভিতরে অন্তস্থ কোণ আর বাহিরে যেটা হয় এটা যদি বড় করি তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে বহিস্থ কোণ, আমরা খুব ভালো করে জানি। এই বহিস্থ কোণটা আর এই যে অন্তস্থ কোণ আছে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কোণটা আছে এই দুইটা কোণের সমষ্টি এই কোণটার সমান হবে। এটা হচ্ছে আরেকটা প্রপার্টিস, যে অন্তস্থ বিপরীত কোণ দুইটা আছে এটা হচ্ছে বহিস্থ কোণের সমান হবে, একটা প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস আমরা মনে রাখবো যে এই যে অন্তস্থ কোণটা আর এই যে বহিস্থ কোণটা এই দুইটা হবে কত ডিগ্রি? এই দুইটার পরিমাণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটাও একটা প্রপার্টিস, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখলাম। এবার কোণ সংক্রান্ত ঝামেলাগুলো শেষ। এবার হচ্ছে আমরা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ জিনিসটা দেখবো, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে আমরা যখন অঙ্ক করব যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ধরেন এই বাহুটা যদি আমার 5 হয়, ধরেন এই বাহুটা যদি আমি ধরলাম হচ্ছে এটা 5, আমি ধরে নিলাম এটা 5, এটা 4, এটা 3, ধরে নিলাম এই বাহু। তো এই বাহু তিনটা যদি আমি যোগ করি, ধরেন আপনার হচ্ছে ছোট দুইটাই যোগ করি, যে 4 আর 3 কত হচ্ছে? 7। এই 7 কি হবে? এটা যে 5 তৃতীয় যে বাহুটা আছে এটা থেকে কি হবে? বড় হবে। এটা কি বুঝতে পারছি? যে যে কোনো দুইটা বাহুর যোগফল, ধরেন এই বাহুটা এই বাহুটা যোগফল এই তৃতীয় আরেকটা বাহুর চেয়ে কি হবে? বড় হবে। এটা হচ্ছে আমার মূল প্রপার্টিস। ওকে, তো একইভাবে আমরা যদি বিপরীত ভাবে বলি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা বিয়োগফল উহার তৃতীয় বাহুর চেয়ে কি হবে? ছোট হবে। বুঝতে পারছি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, ঠিক আছে, উহার যে তৃতীয় বাহু আছে ওইটার চেয়ে কি হবে? ক্ষুদ্রতর হবে। যেমন আমি ধরে দেখি যে এখানে দুইটা বাহুর অন্তর, ধরেন আপনার হচ্ছে যে এবং 5 এবং 4 এটার বিয়োগফল কত হবে? 1। তাহলে 1 কি হবে? যে তৃতীয় যে বাহুটা আছে এটার চেয়ে কি হবে? ছোট হবে। আবার এখানে যদি আমি ধরি 5 আর 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 5 আর থেকে 3 মানে দুইটা বাহুর বিয়োগফল বা অন্তর এটা কি? তৃতীয় যে বাহুটা আছে যে 4 এটা থেকে কি হবে? সব সময় ছোট হবে। তাহলে এটা দিয়ে বানানো সম্ভব, অন্যথায় বানানো সম্ভব না। এখন পরীক্ষার হলে একটা প্রশ্ন প্রায়ই আসে যে বিভিন্ন কোণের মাপ দিয়ে দেয়, তারপরে আপনাকে বলে ত্রিভুজ বের করতে, তখন আমরা বিপদে পড়ে যাই, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব একদম বেসিক থেকে আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো যারা পারেন একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, এইখানে আমরা ধরলাম একটা বাহু হচ্ছে আমার, ধরেন এটা হচ্ছে 3 মিটার। এরকম আরেকটা বাহু ধরলাম আমার, এটা হচ্ছে ধরেন আপনার 4 মিটার, ঠিক আছে। আরেকটা বাহু ধরলাম এটা হচ্ছে আপনার 7 মিটার। এখন একটা জিনিস দেখেন, এই বাহুটা হচ্ছে 3 মিটার, আরেকটা বাহু হচ্ছে 4 মিটার, আরেকটা বাহু হচ্ছে 7 মিটার। এখন এই দুইটার সমষ্টি যদি এটা সমান হয়ে যায়, তো এই দুইটা কি করা যাবে না, এটা হচ্ছে আপনার এভাবে করে এটা যে একটু যে সোজা করব, সোজা করে দাঁড় করাবো, সেভাবে দাঁড় করানো সম্ভব না। কারণ কি, এগুলো একসাথে লেগে যাবে। এখানে কোনো কোণ করা বা হচ্ছে উঁচা নিচা করা এখানে সম্ভব না। তো এখানে একটা বক্স করা বা হচ্ছে একটা ত্রিভুজ বানানো কোনোভাবেই সম্ভব না, কারণ এটার এই দুইটার সমষ্টি হচ্ছে 7, এটাও সমষ্টি 7, এটা একসাথে লেগে যাবে। এটা কখনোই আমরা কি করতে পারবো না, এভাবে দুইটা শীর্ষবিন্দুগুলো মিলাইতে পারবো না, এখানে কোনো
শীর্ষবিন্দু ক্রিয়েট করা সম্ভব না। এই জন্য কি হবে, যে দুইটা বাহুর যোগফল অপর বাহুর যদি সমান হয় তাহলে এটা কখনোই কখনোই কি করা যাবে না, ত্রিভুজ করা যাবে না। এখন এটা যদি আরেকটু ছোট করে দিই, যেই বাহুটা যদি আরেকটু ছোট করে দিই, ধরেন এটা 2 মিটার বানায় দিলাম, এটাকে আমি হচ্ছে যে 2 মিটার বানায় দিলাম, তাহলেও কিন্তু কি করা যাবে না, এখানে কোনো, ধরেন এটাকে 2 মিটার বানায় দিলাম, এটাকে ধরেন আপনার হচ্ছে আমি 3 মিটার বানায় দিলাম, তাহলে 3 আর 2 কত হবে, এটা হচ্ছে 2, এটা ধরেন আপনার হচ্ছে যে 3, এরকম বানাইলাম, তাহলে 3 আর 2 5 হচ্ছে, তাহলে এটাও কি কোনোভাবেই আপনার ত্রিভুজ বানানো সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এই রিলেটেড এমসিকিউ গুলো আমরা হচ্ছে সলভ করতে পারবো। আচ্ছা, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, ওকে, রাহাত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আমাদের যে আরো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলা আমরা করার চেষ্টা করব। আরেকটা বাহু, আরেকটা জিনিস মনে রাখবেন, বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, ঠিক আছে? তো এইখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইখানে দেখেন এখানে সবচেয়ে বড় কোণ কোনটা, এখানে সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা, তাহলে এই বড় কোণের বিপরীত বাহুটা কি হবে, বড় হবে, বুঝতে পারছি? আবার এইখানে যদি দেখেন সবচেয়ে ছোট কোণ কোনটা, সবচেয়ে ছোট কোণ হচ্ছে এটা, তো এটা যেহেতু সবচেয়ে ছোট কোণ, এটার অপোজিটে যেটা আছে সেটা সবচেয়ে ছোট বাহু হবে, সিম্পল। তার মানে বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে এবং ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই প্রপার্টিস গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যেতে পারবো। এবার আমাদের জন্য কোয়েশ্চেন সলভ করা গুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার ব্যাংক জবের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ, খাদ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে যে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন আমরা কিছু মানে রিয়েল প্রশ্ন সলভ করবো যেগুলো বারবার আসে। তো আমাদের এখন যদি এই আলোচনাগুলো যদি ক্লিয়ার হয় এবং এখন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে বা অনুশীলন করার মাধ্যমে এই জিনিসগুলো আরো একটু স্ট্রং করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এবিসি একটা ত্রিভুজ আছে। তো ধরলাম যে এবিসি একটা ত্রিভুজ আছে, এরকম একটা এবিসি একটা ত্রিভুজ আছে, বললাম এ বি সি, ফাইন, ওকে। এটার বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, ফাইন, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, করার পরে কোণ এ সমান সমান হচ্ছে 50, কোণ এ সমান সমান 50, ওকে, এটা হচ্ছে 50 ডিগ্রি, ফাইন, এটা 50 ডিগ্রি, বি সমান সমান 80 ডিগ্রি, ফাইন, তাহলে বি সমান সমান 80 ডিগ্রি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি, এটা হচ্ছে আমার 80 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে কোণ এ সি ডি সমান সমান কত হবে, এটা তো ডি দিয়েছিলাম। তো আমরা এইখানে আমরা একটু আগের স্লাইডে যদি আমরা দেখি, যে আগের স্লাইড আমরা দেখেছিলাম যে যে বহিস্থ কোণটা যেটা আছে, এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা কি হবে, যে অন্তস্থ বিপরীত কোণগুলার কি হবে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান হবে। এটা আমরা আগের আলোচনায় আমরা দেখেছিলাম, ঠিক আছে? ত্রিভুজের যে বহিস্থ কোণটা আছে, ঠিক আছে, এই বহিস্থ কোণটা, ত্রিভুজের যে বহিস্থ কোণ আছে, এই যে বহিস্থ, যে ত্রিভুজের বাইরে এই অন্তস্থ যে বিপরীত দুইটা কোণ আছে, এই দুইটা কোণ আছে, এই দুইটা কোণের কি হবে, যে সমষ্টির সমান হবে, ঠিক আছে? এটা আমরা যখন আমরা হচ্ছে বেসিক আলোচনা করেছি তখন দেখেছিলাম। তাহলে এই যে দুইটা আছে, যে 50 এবং 80, দুইটার সমষ্টি কত, 50 প্লাস 80 কত হয়, 8 5 13, 130, তাহলে এই কোণটা কি হবে, 130 হবে। এবার একটা ম্যাজিক দেখেন, এই পুরাটা যদি 180 হয়, এইটা যদি হচ্ছে 130 হয়, তাহলে এই ছোট কোণটার মান কত হবে বলেন তো? এইটা মানে এই পুরাটা যদি 180 হয়, এই পুরাটা হচ্ছে আমার 180, এটা যদি 130 হয়, এটা কত হবে, 50, ঠিক আছে? এবার আরেকটা ম্যাজিক দেখেন, যে এটা হচ্ছে 50, এটাও 50, এটা হচ্ছে 80, তাহলে ভিতরে টোটাল কত হইলো, 180 ডিগ্রি। তাহলে এইভাবেও মিলে গেল যে ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল থেকেও যদি আমি ধরি যে পুরাটা হচ্ছে আমার কত, পুরাটা 180, এটা যদি 50 হয়, এটা কত হবে, 130 হবে। তাহলে উত্তর কত হবে, 130। এটা কি বুঝতে পারছি সবাই? 130, হ্যাঁ। স্বপ্ন, আপনি উত্তর করতে পেরেছেন 130। তারান্নুম, আপনি উত্তর করতে পেরেছেন। সিয়াম, এক্সেলেন্ট এক্সেলেন্ট, সিয়াম সবসময় অ্যাক্টিভ থাকে। আচ্ছা, হাসি মধু, এক্সেলেন্ট, সবাই চলে আসছে, ভেরি গুড, সবাই আমার আগে উত্তর করে ফেলছে। ওকে, সবার পার্টিসিপেশন খুব চমৎকার। তাহলে আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এটার উত্তর কি করতে পারবেন দেখি, এটার উত্তর কি হবে বলেন তো? খুব গুরুত্বপূর্ণ একটা, যেটা হচ্ছে আমার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? ধরেন এটা একটা ত্রিভুজ, এটার হচ্ছে যে তিন কোণের পরিমাণ কত ডিগ্রি হবে, যে স্থূলকোণ মানে হচ্ছে আমার 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি প্লাস যদি যে কোনো একটা কোণ থাকে,
ধরেন এই কোণটার পরিমাণ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা কি হবে, একটা স্থূল কোণ হবে। তো এখন এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে, যে ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, তিনটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা, এই দুইটা মিললে কত ডিগ্রি হবে, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি। এখন এই কোণটাই একটা স্থূল কোণ আছে, স্থূল কোণ মানে 90 ডিগ্রি বা এক সমকোণের অধিক যদি যে কোনো কোণ থাকে সেটা হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ যেই ত্রিভুজে আছে সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এইখানে একটা হচ্ছে স্থূল কোণ থাকবে আর দুইটা হচ্ছে গিয়ে কি সূক্ষ্মকোণ বা শুকনাকোণ বা ছোট কোণ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এক্সিলেন্ট, নুরুজ্জামান নীরব, ভেরি গুড। তারপর হচ্ছে গিয়ে কি পৃথিলতা রায়, পৃথি, ভেরি গুড, ওকে। আচ্ছা, শান্তির বার্তা দিয়েছেন আমাদের একটা, ঠিক আছে, শান্তির বার্তা অনেকগুলা দিবেন। মানিক ভাই, ভেরি গুড, এক্সিলেন্ট। সবার পার্টিসিপেশন খুব চমৎকার, তাহলে তো আমার আজকে ক্লাস না করলে চলে, সবাই এমনিতেই পারে, চলে যায় আজকে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যেটা দেখলাম যে এখানে আপনার স্থূল কোণ কয়টা হবে, একটা হবে। আর যদি এখানে বলি যে সূক্ষ্মকোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণের পরিমাণ কয়টা হবে, সূক্ষ্মকোণের পরিমাণ হবে দুইটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে ওকে, হাসি মধু, সূক্ষ্মকোণ দুইটি। তো এই হচ্ছে আমাদের প্রপার্টিজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখেন ক, খ, গ, ঘ, যে একটা 2, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8, একটা 5, একটা 4, একটা 9, ওকে, একটা 3, একটা 4, একটা 5, 3, 4, 5, এটা তো সমকোণী ত্রিভুজের ট্রিপলেট, এটা দিয়েও করা সম্ভব। তাহলে এটাও উত্তর হতে পারে, আবার এটাও উত্তর হতে পারে, এটাও উত্তর হতে পারে। এখন আপনি বলেন তো কোনটা উত্তর হবে, একটু গেস করেন। সিয়াম, হাসি মধু, ওকে, লিজা, এক্সিলেন্ট, ওকে এক্সিলেন্ট, সবাই তো পারতেছেন, তাহলে তো আজকে আলোচনা না করলে হবে, সবাই জ্যামিতিতে এত ভালো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবার পার্টিসিপেশন খুব চমৎকার, খুব ভালো লাগছে এরকম লাইভ ক্লাসে সবার মানে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, খুব ভালো লাগছে আর কি। ওকে, তো আমরা হচ্ছে তাহলে এটা দেখি যে এখন এইখানে দেখেন 2, 5, 8, আমরা যদি এটা যদি চিন্তা করি যে যে কোনো দুই বাহুর, আমরা হচ্ছে আগে অপশন 2 যেটা আছে এটা একটু দেখি। যে ধরেন আপনার হচ্ছে 5 আর হচ্ছে 4 কত হচ্ছে 9, আর এইখানে আরেকটা বাহু হচ্ছে 9, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে না, দুইটা সমান হয়ে যাচ্ছে। তো আমি আগে দেখাইছিলাম এই দুইটা আর এই দুইটা সমান, তাহলে এটা দিয়ে ত্রিভুজ কোনোভাবে বানানো সম্ভব না, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে কি দুই বাহুর সমষ্টি কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হতে হবে, না হলে এটা ত্রিভুজ বানানো সম্ভব না। এখানে কি হয়ে গেছে, এটাও নয় এটাও নয়, সমান হয়ে গেছে, সো এটা কোনোভাবেই ত্রিভুজ বানানো সম্ভব না, অপশন 2 বাদ। অপশন 2 যদি আমি নেই তাহলে 4 নাম্বারটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে, কারণ এটা সকল ক্ষেত্রে সম্ভব না। ওকে, প্রসেস অফ এলিমিনেশন, এটাকে বলা হয় পিওই, এই টেকনিকটা আমরা মনে রাখবো, পিওই, প্রসেস অফ এলিমিনেশন, মানে কেটে কেটে বাদ দেওয়ার টেকনিক, মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 1 নম্বর অপশনটা টেস্ট করি, যে 2, 5, 8, তো একটা বাহু হচ্ছে মনে করেন আপনার 2, একটা বাহু হচ্ছে 5, আর একটা বাহু হচ্ছে 8, ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে। তো এইখানে দেওয়া হবে যে এই দুইটা যদি যোগ করি তাহলে দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো এইটা থেকে এটা বড় হয়ে যাচ্ছে, সো এই তিনটাকে একসাথে করা সম্ভব না। একসাথে করা সম্ভব নয়, এখানে ত্রিভুজ বানানো সম্ভব না। ধরেন এটা হচ্ছে আমার 2, এই বাহুটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার কত 8, তাহলে 2 আর 5 হচ্ছে 7, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে 8 যেটা আছে এটা বড় হয়ে যাচ্ছে, সো এই তিনটাকে একসাথে করা সম্ভব না। আরেকটা জিনিস আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর হচ্ছে বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে, যে ক্ষুদ্রতর হবে। আচ্ছা, এখানে দেখি যে 5 এবং 8 দুইটার বিয়োগফল কত, 8 বিয়োগ 5, এটার বিয়োগফল কত 3, তাহলে 3 এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ক্ষুদ্রতর হচ্ছে, হচ্ছে না, যেহেতু হচ্ছে না সেহেতু এটা দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা শুরুতে যে প্রপার্টিসটা শিখেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে, ছোট হবে বা ক্ষুদ্রতর হবে। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, হাসি মধু, দুই বাহুর যোগফল অতিভুজ থেকে বৃহত্তম হতে হবে। আচ্ছা, অতিভুজ না মানে যে কোনো বাহু থেকে কি হবে, বড় হবে, বা তৃতীয় বাহু থেকে বড় হবে, অতিভুজ মানে এটাও হতে পারে। গুড। আচ্ছা, এখন সবাইকে একটা প্রশ্ন ধরি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ তিন প্রকার আমরা জানি, যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ।
আচ্ছা বলেন তো যে সমবাহু ত্রিভুজের যে কোণগুলা কত ডিগ্রি করে হবে বলেন তো, এই কোণগুলা কত ডিগ্রি হবে? সবার জন্য একটু প্রশ্ন ছুড়ে দিই, কোণগুলা কত ডিগ্রি করে হবে? গেস করেন কোণগুলা কত ডিগ্রি হবে? যে তিনটা কোণের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইখানে এই বাহুটা প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এটার অপোজিটে যে কোণটা আছে এই কোণটাও কি হবে? সমান হবে। এটার অপোজিটে, এই বাহুর অপোজিটে যেটা আছে এই কোণ, এটাও সমান হবে। এই বাহুর অপোজিটে যেটা আছে এই কোণটাও কি হবে? সমান হবে। তাহলে 180 কে, ভেরি গুড। শাহরিয়ার উত্তর করেছেন, স্বপ্না উত্তর করেছেন, হ্যাঁ নাইম ভাই উত্তর করেছেন, শান্তির বার্তা উত্তর করেছেন, ভেরি গুড, এক্সিলেন্ট। তাইলে এটাকে যদি ভাগ করে দিই, 180-কে যদি আমি তিনটা ভাগে ভাগ করে দিই, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ডিগ্রি হবে। ক্ষেত্রফলের সূত্র একটাই, যে √3/4a²। জাস্ট এই ফর্মুলাতে আমরা জাস্ট ভ্যালুটা প্লাগ ইন করে দিব, যে এই বাহুটা যদি আপনার 3 হয়, প্রত্যেকটা বাহু যদি 3 করে হয়, তাহলে এখানে হচ্ছে √3/4, এখানে কি হবে? 3²। ঠিক আছে, তাহলে হচ্ছে 3×3 = 9, আপনার হচ্ছে 9√3/4, এটার হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, খুবই সিম্পল। ওকে, জাস্ট সূত্রের মধ্যে মানগুলা প্লাগ ইন করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু কি হবে? সমান হবে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, সবসময় সমান বাহুগুলো আমরা এ ধরার চেষ্টা করব এবং বেসকে আমরা সাধারণত বি ধরার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তাইলে এইখানে দেখেন, এইখানে যদি আমার এটার মান যে কোনো একটা মান দেয়া থাকবে, এই মানের মধ্যে যদি আমি সূত্রের মধ্যে মানগুলো বসাই দিই, তাহলে কিন্তু আমার উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকবে আর একটা বাহু অসমান থাকবে। তাহলে এখানে কি হবে? b/4 √4a² - b²। এই ফর্মুলার মধ্যে আমরা মানগুলা প্লাগ ইন করবো, তাহলে উত্তর হয়ে যাবে। আমরা একটু পরে এক্সারসাইজ করে এটা হচ্ছে প্রমাণ করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাও কমন পাচ্ছি না, একটাও কমন পাচ্ছি না। তাহলে প্রত্যেকটাই ইউনিক এবং প্রত্যেকটা কোণের সাইজ হচ্ছে, মানে প্রত্যেকটা বাহুর সাইজ আলাদা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে আপনার s × s - a × s - b × s - c, এই পুরোটার উপর √ওভার হবে। এখানে s মানে কি? এটা একটু খাতায় লিখে রাখেন। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে এই সাইড গুলার যোগফল। আমি ধরলাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 3, 4, 5, তাহলে পুরাটার পরিসীমা কত ভাই? 3 + 4 + 5 কত হচ্ছে? 3, 4, 5 কত হচ্ছে? 4 3 7, 7 5 হচ্ছে 12। 12কে যদি আমি অর্ধে করি তাহলে হচ্ছে 6। তাহলে অর্ধ পরিসীমা s, s মানে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার মান কত? এখানে হচ্ছে 6। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটার মান হবে 6। তাহলে এটার মান হবে কত? যে 6 ইন্টু, আবার এখানে হচ্ছে 6 × 6 মাইনাস কত হবে? এটা হচ্ছে আমি 3 ধরবো একবার, এটা 6 মাইনাস হচ্ছে আমি 4 ধরবো একবার, এবং 6 মাইনাস হচ্ছে আমার কত? যে 5 ধরবো একবার। ঠিক আছে, এই পুরাটার উপর √ওভার ধরবো। √ওভার ধরলে এখানে মানটা অটোমেটিক্যালি কি চলে আসবে? 6 চলে আসবে। এটার পুরোটার ক্ষেত্রফল। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এটার ক্ষেত্রে জাস্ট এখানে যা মানটা দেওয়া থাকবে আমি সূত্রের মধ্যে মানগুলো বসে দিলে অটোমেটিক্যালি আমাদের উত্তরটা বের হয়ে যাবে। সবাই বুঝতে পারছি আশা করি। এবং আমরা যখন এক্সাম্পল করব, আমরা যখন অনুশীলন করব, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই সিম্পল। আমরা আবার একটু মেমোরাইজ করি। ক্ষেত্রফল সমান সমান, সবাই একটু খাতায় লিখে ফেলি, দ্রুত দ্রুত খাতায় লিখে ফেলি, s × s - a × s - b × s - c। ওকে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা একটু এক্সারসাইজে যাব। তো এই অঙ্কটা সবাই একটু তুলেন, আমি এটা কত হবে উত্তর এটা আমি দেখার চেষ্টা করব। একটি সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এটা 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 প্রত্যেকটা কোণ সমান। ওকে। তো এখন আমরা দেখবো যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, প্রত্যেকটাই কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি। ক্ষেত্রফলের সমান সমান কত কত হবে আমরা এটা একটু দেখি। সবাই নিজেরা একটু চেষ্টা করেন, বলবো না, একটু নিজেরা চেষ্টা করেন, দেখি কে আগে উত্তর দিতে পারে। ওকে, এটা দেখি কে উত্তর করতে পারে আগে। এটার ক্ষেত্রফল কত হবে? 4√3।
স্কয়ার। ওকে ওকে, √3/4 a স্কয়ার। এবার আমরা মানগুলো প্লাগ ইন করে দিই, তাহলে উত্তরটা বের হয়ে যাবে। তাহলে √3/4 এ সবসময় হচ্ছে যে কত, যে √3/4, 4 × 4, √3 হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 4 × 4। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করবো, 4 4 কাটা যায়, তাহলে হচ্ছে কি কত, 4 × √3, তাহলে হচ্ছে 4√3। অ্যান্সার হবে 4√3। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হবে 4√3। আচ্ছা, দেখি কে কে উত্তর করতে পেরেছেন। আচ্ছা, আবরার ভাই, বাবু ভাই 16√3। আল্লাহ, আপনি 16√3 করতে পেলেন। শারিয়ার ভাই সাবধান। নুরজামান ভাই, ওকে, মানে চেষ্টা করেছেন, চেষ্টা করলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, চেষ্টা করা উচিত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। সবার পার্টিসিপেশন অত্যন্ত চমৎকার, এক্সিলেন্ট। আজকে ম্যাথ ক্লাস করতে খুব ভালো লাগছে। আচ্ছা, আর সবাই ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু শেয়ার করবেন, বা ক্লাস কেমন লাগছে এটাও একটু শেয়ার করবেন আমাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে 4, 5 এবং একটা হচ্ছে 3। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের যেই সূত্র আছে সেটা দিয়ে আমরা করব। ঠিক আছে, বিষমবাহু সূত্রের ক্ষেত্রে আমরা আগে এস এর মানটা বের করব। এস এর মান হচ্ছে, আমরা জানি এস মানে হচ্ছে আমার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে যে আমার এখানে হচ্ছে 4 + 5 + হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। পুরোটা পরিসীমা হচ্ছে সাইড গুলার যোগফল। যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা তো এটা হচ্ছে ধরলাম হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এটার যোগফল হচ্ছে আমার কত, 4 7 5 12, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 6। তাহলে এখানে এস এর মান পেলাম, এস বা অর্ধ পরিসীমা পেলাম কত, 6। ঠিক আছে, এস বা অর্ধ পরিসীমা পেলাম হচ্ছে 6। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, যে √ওভার হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ। আচ্ছা, এখানে একটা জিনিস আগে একটু লিখে দিই। একটা বাহু হচ্ছে আমার এ, একটা বাহু হচ্ছে বি, আর একটা বাহু হচ্ছে সি, এরকম আর কি। যে একটা বাহু আমি ধরলাম, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি, এটাকে আমরা √ওভার দিলাম। ওকে, √ওভার দিলে কি হচ্ছে, এবার আমরা মানগুলা প্লাগ ইন করবো। তো সেই ক্ষেত্রে এস মানে হচ্ছে, এস এর মান পেলাম অর্ধ পরিসীমা, পুরাটা সাইড গুলার যোগফল হচ্ছে পরিসীমা, তার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে 6। তারপর এটা হচ্ছে 6 মাইনাস হচ্ছে 3, বি এর মান হচ্ছে, এস এর মান 6 মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে 4। আচ্ছা, এস মাইনাস হচ্ছে সি এর মান হচ্ছে 5, এস মাইনাস মানে হচ্ছে 6 মাইনাস 5। এই পুরাটার উপর আমরা হচ্ছে √ওভার করব। তাহলে এখানে দেখি কত থাকতেছে, 6 ইন্টু এখানে থাকতেছে হচ্ছে 3, এখানে থাকতেছে হচ্ছে আমার হচ্ছে 2, এখানে থাকতেছে হচ্ছে আমার 1। ওকে, এই পুরাটার উপর আমি √ওভার দিব। তাহলে এখানে হচ্ছে আমার কত, 2 একে 2, 3 দুগুণে 6, 6 6 36। তাহলে এখানে থাকতেছে √ওভার 36। এটাকে রুট করলে হচ্ছে আমার হচ্ছে 6, প্লাস মাইনাস 6 হয়, কিন্তু এটা যেহেতু ক্ষেত্রফল সেহেতু হচ্ছে আমরা হচ্ছে 6 করবো। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য আমরা একটু বিরতি দিব। ঠিক আছে, আর সবাই এটা একটু খাতায় তুলে নিই।
ওকে, আজান শেষ, আশা করি সবাই এটা খাতায় তুলে ফেলেছেন। এবার হচ্ছে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাব। এটার উত্তর হচ্ছে সবাই নিজেরা একটু করার চেষ্টা করবে। একটি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 4, 5, তাহলে এটার ক্ষেত্রফল কত? এটা করা হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমরা একটা কাজ করব, যে এখান থেকে একটা প্রশ্ন আসে যে আপনার অন্তকেন্দ্র কি, বা নিচের কোনটি অন্তকেন্দ্র নয়, বা হচ্ছে অন্তকেন্দ্র সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ চলে আসে, বা হচ্ছে নিচের কোনটি ভরকেন্দ্র, বা নিচের কোনটি ভরকেন্দ্র নয়, বা পরিকেন্দ্র নয়, বা এই বিষয়গুলো কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা নিমোনিক বা হচ্ছে একটা শর্ট ফর্মুলা দিব যাতে আপনারা মনে রাখতে পারেন। আগে আমরা একটু ম্যানুয়ালি চেক করব জিনিসটা কি। আর আপনি কমেন্টে জানাবেন যে এই বিষয়গুলো সবাই আগে থেকে জানতেন কিনা। এখান থেকে প্রায় প্রশ্ন আসে, বা হচ্ছে মেন্টাল এবিলিটি বা ম্যাথে ধরনের প্রশ্ন এসে থাকে, যে পরীক্ষা আসে যে অন্তকেন্দ্র কি। ত্রিভুজের যে কোণগুলো আছে, এই কোণগুলার সমদ্বিখণ্ডক মনে রাখতে হবে। কোণগুলার সমদ্বিখণ্ডককে বলা হয় আপনার হচ্ছে যে ত্রিভুজের অন্তকেন্দ্র। ঠিক আছে? ধরেন এইটা ত্রিভুজ আঁকলাম আমি একটা, এইখানে ধরেন আপনার একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এইখানে জায়গা কম, কারণ এইখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এরকম। এই ত্রিভুজের এই যে কোণগুলো আছে, সরি, এই কোণগুলার যদি সমদ্বিখণ্ডক, এই যে একটা কোণকে আমি দুই ভাগে ভাগ করলাম, যে কোণকে এইভাবে দুই ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে এইখানে এটা মিলিত হইলো, আবার এইখান থেকে যদি এই কোণটাকে ইয়া করি এইখানে মিলিত হইলো, এইখান থেকে কোণটাকে যদি ভাগ করি এইখান থেকে মিলিত হইলো, তাহলে এইটা হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট আছে, এটাকে বলা হয় কি আমার অন্তকেন্দ্র। ঠিক আছে? অন্তকেন্দ্র, এবং কোণের অন্তঃস্থল থেকে এটা আসে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এবার হচ্ছে যে সিম্পলি যদি কোণগুলার সমদ্বিখণ্ডক হয়, এই যে কোণগুলার সমদ্বিখণ্ডক হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে অন্তকেন্দ্র, যেখানে মিলিত হয়েছে যে সেন্টার পয়েন্টে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা ত্রয়। ঠিক আছে? মধ্যমা এটা ত্রয় হবে। ঠিক আছে? এটা মধ্যমা ত্রয় হবে। মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। তো ত্রিভুজের মধ্যমা কোনটা, আমরা একটু মধ্যমা কি এটা একটু দেখি। ঠিক আছে? মধ্যমাকে একটু দেখার চেষ্টা করি। যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, মনে রাখতে হবে মধ্যমা। মধ্যমা হচ্ছে এই যে এই বাহুটা আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটাকে বলা হয় কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই যে এই সেন্টার পয়েন্ট আছে, এটা শীর্ষবিন্দু। এটা হচ্ছে যে মধ্য, মানে মাঝখানে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো এই শীর্ষবিন্দু থেকে অপর বাহুর যে মিডল পয়েন্ট যেটা আছে, এটাকে যদি আমি মিট করায় দিই, তাহলে যে রেখাটা হবে এটা হচ্ছে আমার মধ্যমা। এবং মধ্যমা সবসময় এই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে? তো দুইটা জিনিস শিখলাম। মধ্যমা কি, এটাও কিন্তু এমসিকিউ আসে। মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে অপর বাহুর যে মধ্যবিন্দু আছে, এই অপর বাহুর যে মধ্যবিন্দু আছে, হ্যাঁ, এই অপর বাহুর মধ্যবিন্দু যদি মিলিত যে রেখাটা আছে, সেটা হচ্ছে আমার মধ্যমা। মনে রাখতে হবে, কোণ বা বাহু অন্য কিছু না কিন্তু। মনে রাখতে হবে মধ্যমা মানে হচ্ছে এটার মধ্যবিন্দু। তো এটাকে আমরা কি বললাম? এটাকে বলা হয় হচ্ছে আমার মধ্যমা। এই কি বলা হয়? মধ্যমা। আর মধ্যমা হচ্ছে গিয়ে কি, সমান দুই ভাগে ভাগ করে। ত্রিভুজকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে। ওকে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে, এই সূত্রটা। ওকে, খুব গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে রাখেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে মধ্যমাগুলা যেখানে মিলিত হয়, কারণ এখানে একটা মধ্যমা আঁকলাম, তাহলে এইটা হচ্ছে এখানে একটা মধ্যমা আঁকলাম, এটার অপোজিট পাশে এটাকে টার্গেট করে এটা মিলাই দিলাম। আবার এটার মধ্যবিন্দু এটা, এই শীর্ষবিন্দু থেকে এটা মিলাই দিলাম। তাহলে এইখানে যে সেন্টার পয়েন্ট আছে, সেটাই হচ্ছে গিয়ে কি, আমার ভর কেন্দ্র। তাহলে মধ্যমা হচ্ছে মধ্যমাগুলা ভর কেন্দ্রে একসাথে ভর করে। ঠিক আছে? এই হচ্ছে আমার সিক্রেট, ভর কেন্দ্র। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা একটা সমবাহুর কথা চিন্তা করবো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের এই বাহু এই বাহু এই বাহু এটা সমান, তো সমবাহু ত্রিভুজের হচ্ছে মধ্যমা, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র সবগুলোই হচ্ছে গিয়ে কি একটা পয়েন্টে থাকবে। আমি আবারও বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, এই পরিকেন্দ্র, ঠিক আছে, এই সবগুলা একটা পয়েন্টে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো যে পরিকেন্দ্র কাকে বলে। বলেন তো পরিকেন্দ্র কাকে বলে, একটু গেস করেন। পরিকেন্দ্র কি, একটু গেস করি। পরিকেন্দ্র কি? ত্রিভুজের যে বাহুগুলো আছে, এগুলা লম্ব দ্বিখণ্ডক যেগুলো আছে, ধরেন এখানে একটা ত্রিভুজ আছে, এখান থেকে আমি একটা লম্ব আঁকলাম, এখান থেকে একটা লম্ব আঁকলাম, আবার এইখান থেকে একটা লম্ব টানলাম, আবার হচ্ছে এই বাহুর এইখান থেকে আমি একটা লম্ব টানলাম। এই যে লম্বগুলা আছে, এই লম্বগুলা যেখানে মিট করে, এই লম্বগুলা যেই পয়েন্টে মিট করে, যে মাঝখানে যে সেন্টার পয়েন্ট আছে এটাতে মিট করে, এইটাকে বলা হয় আমার হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রে আপনার মিট করে কারা? এখানে হচ্ছে মধ্যমার, মানে লম্বগুলো এখানে মিট করে। ক্লিয়ার?
তাহলে ত্রিভুজের বাহুগুলার মধ্যে যে লম্ব সমদ্বিখণ্ডক যে আছে, লম্ব দ্বিখণ্ডক আছে, এই বিন্দুগুলা যেখানে মিলিত হয় তাকে কি বলা হয়? পরিকেন্দ্র বলা হয়। বুঝতে পারছি সবাই? আশা করি সবাই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অন্তকেন্দ্রটা কি? অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের কোণগুলার সমদ্বিখণ্ডক। ভরকেন্দ্র কি? ত্রিভুজের যে মধ্যমাগুলা আছে, এই মধ্যমাগুলা কি হবে? একসাথে মিট করবে এখানে। আবার পরিকেন্দ্র কাকে বলে? যে লম্বগুলা যেখানে মিট করবে সেটাকে কি বলা হয়? আমার পরিকেন্দ্র বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এইবার এটা তো পরীক্ষা হলে আমার মনে রাখবে যে এটা কি কোনটা লম্বগুলা মিট করতেছে, নাকি মধ্যমা মিট করতেছে, নাকি হচ্ছে আমার হচ্ছে কোণের সমদ্বিখণ্ড মিট। এটা কিন্তু গুগলেট পাকানোর সমূহ সম্ভাবনা। ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? খুব মনোযোগ দিয়ে আমরা একটা টেকনিক লিখে রাখি, মনোযোগ দিয়ে টেকনিকটা লিখে রাখি। ঠিক আছে? সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবো, সবাই লিখি এটা, আকোণ আকোণ লম্বা পায়ে ভর করে আপনার হচ্ছে বাড়ি চলে। আচ্ছা, আকোণ লম্বা পায়ে ভর করে, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে আপনার হচ্ছে বাড়ি চলে। এটা একটু লিখে রাখি। হ্যাঁ, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে, এই টেকনিকটা আমরা লিখে রাখবো। এই টেকনিকটা আমাদের হেল্প করবে, যে আমার হচ্ছে যে মনে রাখতে আমাদের হেল্প করবে সূত্রটা। আচ্ছা দেখেন, আকোণ, তাহলে আকোণ, এখানে আ হচ্ছে কোণ, তাহলে এখানে কোণ হচ্ছে কোমর সমদ্বিখণ্ড আতে হচ্ছে গিয়ে কি? আমার অন্তকেন্দ্র। আতে কি? আমার অন্তকেন্দ্র। ক্লিয়ার? আকোণ, তাহলে কোণের সমদ্বিখণ্ড গুলো হচ্ছে বা হচ্ছে অন্তকেন্দ্র। ওকে, আচ্ছা এবার হচ্ছে লম্ব পরিকেন্দ্র। এই লম্ব মধ্যমা গুলা যেখানে হচ্ছে গিয়ে কি? এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। তাহলে হচ্ছে পরিকেন্দ্র, তাহলে লম্বের সমদ্বিখণ্ডক হচ্ছে গিয়ে কি? লম্বের সমদ্বিখণ্ডক গুলো হচ্ছে পরিকেন্দ্রে মিট করে। তাহলে লম্ব, এই লম্ব মানে হচ্ছে লম্বর, আর পায়ে মানে হচ্ছে পরিকেন্দ্র। এই পায়ে দিয়ে কি বোঝাচ্ছে? পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে পরিকেন্দ্র। ওকে, পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার কি? পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে পরিকেন্দ্র। পায়ে দিয়ে বোঝাচ্ছে কি? আমার পরিকেন্দ্র। ওকে, পায়ে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পরিকেন্দ্র। তাহলে হচ্ছে লম্বের সমদ্বিখণ্ডক গুলা হচ্ছে গিয়ে কি? পরিকেন্দ্র। ওকে, এইবার হচ্ছে আমরা দেখবো যে ভর করে বাড়ি চলে। ওকে, এটা দিয়ে ভর করে বাড়ি চলে। এই ভর, ভর মানে হচ্ছে ভর কেন্দ্র, আর হচ্ছে মধ্যখান দিয়ে বাড়ি চলে মধ্যমা। তাহলে হচ্ছে কি? ভর কেন্দ্র হচ্ছে কি? ভর কেন্দ্র হচ্ছে যে মধ্যমা গুলার সমদ্বিখণ্ডক, এই মধ্যখান দিয়ে। তাহলে হচ্ছে এই মধ্যখান মানে কি বোঝাচ্ছে? মধ্যখান মানে আমার মধ্যমা গুলা মিট করতেছে। তাহলে মধ্যমা গুলা মিট করা হচ্ছে কি? ভর কেন্দ্রে। ঠিক আছে? তাহলে আমি আবারও টেকনিকটা বলছি, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে। এই সেন্টেন্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সুন্দর করে। ঠিক আছে? আর এই সেন্টেন্সটা সবাই খাতায় লিখছেন কিনা? সবাই কমেন্টে একটু লেখেন সুন্দর করে, দেখি কে আগে লিখতে পারেন। ওকে, তাহলে এটা কমেন্টে একবার করে লিখলে আপনার হচ্ছে কি? এটা মোটামুটি একবার মেমোরাইজ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আর এই টেকনিকটা মাথায় রাখবেন এবং নোট করে রাখবেন বা বইয়ের আশেপাশে লিখে রাখবেন। ঠিক আছে? তাহলে আবারও বলছি, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে। তাহলে আতে হচ্ছে অন্তকেন্দ্র, কোণের সমদ্বিখণ্ডক, লম্বা পায়ে মানে পরিকেন্দ্র হচ্ছে লম্বের সমদ্বিখণ্ডক, আর ভর করে, ভর করে মানে হচ্ছে ভর কেন্দ্র, আর মধ্যখান দিয়ে হচ্ছে মধ্যমা এর সমদ্বিখণ্ডক। মধ্যমা গুলা মিট করে হচ্ছে পরিকেন্দ্রে, সরি, মধ্যমা গুলা মিট করে আপনার হচ্ছে ভর কেন্দ্রে। ঠিক আছে? তো আমি তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, ওকে, এটা নিয়ে প্রায় কনফিউশন হয়। তো এইখানে এই এমসিকিউটা আছে। তো আপনারা যেহেতু আমরা একটা টেকনিক শিখছিলাম একটু আগে, ওই টেকনিক দিয়ে এটার উত্তরটা সলভ করবেন। দেখি এটা কে উত্তর করতে পারে। যে কোনো একটি ত্রিভুজের মধ্যমাগুলার ছেদবিন্দুর নাম কি? কোনো একটি ত্রিভুজের মধ্যমাগুলার ছেদবিন্দু বা মধ্যমাগুলা, যে এখানে যে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের এই যে এটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা মধ্যমা টানলাম, আবার এইখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এটার এটার মিড পয়েন্ট হচ্ছে এটা, এই মিড পয়েন্ট, আর এটা হচ্ছে সেন্টার শীর্ষবিন্দু। এই দুটাকে অ্যাড করে দিলাম, এখানে একটা শীর্ষবিন্দু হলো। তারপরে এইখানে এটা থেকে আমার এইখানে একটা কি? এটার হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু আছে এটা। তাহলে এই সবগুলা কি একটা বিন্দুতে মিট করেছে। এই বিন্দুটাকে কি বলা হয়? অন্তকেন্দ্র নাকি ভর কেন্দ্র? এটা হলো প্রত্যেকটা মধ্যমা, মধ্যমা গুলো এখানে মিট করেছে। এটা কি অন্তকেন্দ্র বলবো নাকি ভর কেন্দ্র বলবো নাকি লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র বা ভর কেন্দ্র কি বলবো? এটা উত্তর করেন। উত্তর ক, ভর কেন্দ্র। লিজা এক্সিলেন্ট, সানিয়া আপু এক্সিলেন্ট, কালী রুবেল ভাই এক্সেলেন্ট, খুব চমৎকার পার্টিসিপেশন। ওকে, কি হবে? ভরকেন্দ্র। আচ্ছা, শিওর ভরকেন্দ্র। আচ্ছা, এটা টেকনিকটা আমরা জানি কি বলছিলাম, টেকনিকটা কি হবে?
ভর করে, ভর কেন্দ্র, ভেরি গুড। হ্যাঁ সোনিয়া আপু, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ভর করে, তাহলে আকন লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে, ঠিক আছে। ভর করে মানে হচ্ছে ভর কেন্দ্র, মধ্যখান দিয়ে মানে হচ্ছে মধ্যমা, এর মধ্যমা, ঠিক আছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুবই চমৎকার পার্টিসিপেশন আজকে। একটা ক্লাস নিয়ে আমার খুব ভালো লাগছে সবার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে সেই জিনিসটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিবেন। তো এখন আমরা সবকিছু ভুলে যাব, আগে এতক্ষণ যা শিখছি সবকিছু ভুলে যাব। এখন আমরা হচ্ছে, হ্যাঁ ফারিয়া নরিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, এত দেরি করে আসছেন ক্লাসে, জরিমানা হবে। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটা হচ্ছে পিথাগোরাস এবং সমকোণী ত্রিভুজ, যেটা থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। যে কোনো পরীক্ষাতে, বিসিএস, ব্যাংক, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন, খাদ্য, ব্যাংক পরীক্ষাতে মানে সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন হয় এটা খুব কম দেখা যায়, ঠিক আছে। এটা থেকে প্রশ্ন একটা হবে। এবং আজকে আমরা কিছু ম্যাজিক শিখবো, অত্যন্ত ম্যাজিক কিছু ফর্মুলা শিখবো, যেটাতে আমরা আমরা হচ্ছে বাইপাস করে অনেক উত্তর দিতে পারবো, যে কোনো আপনার শর্টকাট ছাড়াই একদম সরাসরি উত্তরে পৌঁছে দিতে পারবো। এবং আরো একটা বিষয় হচ্ছে, এটা সরাসরি পরিমিতিতে এবং হচ্ছে ত্রিকোণমিতিতে এবং মেন্টাল এবিলিটিতে এবং যে কোনো দূরত্ব সংক্রান্ত অঙ্কে বারবার আসে, এটা আমরা আজকে প্রমাণ করে দিব, ঠিক আছে। এখনকার সেগমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। ওকে, আচ্ছা আজকে আমাদের লাইভে 47 জন আছেন। তো সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের একটু আলোচনাটা আরো সুন্দর হবে। এবং আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আজকে আমার প্রথম ক্লাস করছেন। ওকে, আচ্ছা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা যাব যে সমকোণী ত্রিভুজটা আমরা কি, এটাকে দেখবো। তো প্রথমে আমরা দেখবো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, যে যে কোনো একটা কোণ কি হবে, সমকোণ হবে। যে কোনো একটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ওকে ফাইন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিজ্ঞানে, আমাদের যে আপনার হচ্ছে যে জ্যামিতির অনেকগুলা ফর্মুলা বা জ্যামিতি নিয়ে অনেক কাজ করেছেন যে পিথাগোরাস, তো উনি একটা সূত্র আবিষ্কার করেছেন। যে সূত্রটা হচ্ছে গিয়ে কি, উনি যখন আপনার যে বিভিন্ন গুহাতে বা হচ্ছে আপনার যে জমির যে মাপযোগ গুলা করতে যে উনি হচ্ছে যে যে জিনিস আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে যে আপনার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ হয়, অনেক বেশি ইউজ হয়, ঠিক আছে। সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে কি, আমার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ওকে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, বারবার কাজে লাগবে। আচ্ছা, আজকে আমরা প্রমাণ করে দেবো এবং প্র্যাকটিক্যালি দেখবো যেটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো যে এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে একটা বাহু, আমি ধরলাম একটা বাহু দেওয়া আছে হচ্ছে 3, এই বাহুটা দেওয়া হচ্ছে 4, এই বাহুটা দেওয়া হচ্ছে 5। ওকে, এটা একটা দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ। কালারটা চেঞ্জ করে নি, বুঝতে সমস্যা হচ্ছে। এই বাহুটা দেওয়া আছে 3, এটা বাহুটা দেওয়া আছে 4, এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 5। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখবো যে এই জিনিসটা যে 3, 4, 5 তিনটা বাহু এখানে দেওয়া আছে। এখন এখন পিথাগোরাস সাহেব যেটা বলছেন যে এটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, যে এই অতিভুজের উপর যদি আমি বর্গ করি, অতিভুজের উপর বর্গ করি মানে এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, এইখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। জাস্ট আপনি এই জিনিসগুলা ভুলে যাই, এই জিনিসগুলা ভুলে যাই, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসটা দেখার চেষ্টা করি। এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, তাহলে এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। তো এইখানে যে জিনিসটা হয়েছে যে এটার উপর যদি আমি বর্গ করি, তাহলে এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এটাও 5, এটাও 5। তারপর এটা যদি ক্ষেত্রফল করতে চাই, বাহু স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25। ওকে, এটা 5 স্কোয়ার মানে কত হচ্ছে 25। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি একটা জিনিস দেখি, এটা 5 স্কোয়ার, এটা কত হচ্ছে আমার 25। এটা 5 স্কোয়ার কত হচ্ছে 25। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখি, তাহলে এইটার উপর যদি আমি বর্গক্ষেত্র করি, এখানে যদি একটা বর্গক্ষেত্র করি, তাহলে এখানে কি হচ্ছে, এটা 3 স্কোয়ার। তাহলে এটা 3 স্কোয়ার মানে কত, 3 3 এটা হচ্ছে 9, এটা ক্ষেত্রফল কত হচ্ছে 9। ওকে, আর এটা হচ্ছে আমার দেওয়া আছে 4, এটা হচ্ছে দেওয়া আছে 3, এটা হচ্ছে 5। তাহলে এইখানে আরেকটা যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এখানে এটা কত হচ্ছে 4 4 16, এটার ক্ষেত্রফল হচ্ছে 16। তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার কত 16, এই এরিয়াটা হচ্ছে আমার কত 9, এই এরিয়াটা হচ্ছে আমার কত 25 বা 25। তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে আমার কত, যে 5 5 এটা কি অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এখানে কত হচ্ছে 25। অতিভুজ স্কোয়ার কত হচ্ছে আমার হচ্ছে 25, এখানে হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত হচ্ছে আমার এখানে 25।
আর এই পাশে আমার লম্ব স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার মানে কত আমার হচ্ছে 3 স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে হচ্ছে আমার এখানে কত, এই যে ভূমি স্কোয়ার এখানে যে 4 স্কোয়ার মানে হচ্ছে এটা কত হচ্ছে 16, আর লম্ব স্কোয়ার মানে এটার উপর যদি আমি বর্গ করি তাহলে এখানে কত হচ্ছে আমার 3 3 9 প্লাস 16 তাহলে 25। তাহলে এই দুইটার এইটা এবং এইটা এই দুইটার ক্ষেত্রফল কত হচ্ছে মিলে হচ্ছে 25, আবার এই পুরাটার ক্ষেত্রফল মিলে কত হচ্ছে 25। তাহলে এই সাইডটার এরিয়া আর এই সাইডটার এরিয়া দুইটা কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে, সুতরাং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং কেউ যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন আপনার জন্য জ্যামিতির মনে করেন আপনার অলমোস্ট হাফ ডান। ওকে, এখান থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা ক্লিয়ার কিনা দেখেন, খুব ভালো করে দেখেন যে অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর একটা স্কয়ার মানে হচ্ছে এখানে বর্গ করলাম, এটার যে বর্গক্ষেত্রের যে এরিয়াটা হবে, আর এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই দুইটা মিলে এই দুইটার যে বর্গক্ষেত্রের যে এরিয়াটা হবে এই এরিয়াটার কি হবে সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা ওকে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন এখানে আমরা একটা জিনিস দেখলাম, এখানে একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা জিনিস দেখলাম যে এই বাহুটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অটোমেটিক্যালি কি হবে 5 হবে। তো বাহুগুলা এই রেশিওটা কিন্তু মেনটেন করতেছে 3:4:5। এখন আরেকটা জিনিস দেখেন, তাহলে এখন আমরা একটা কাজ করি, এটা যদি আমার 30 হয়, এটা যদি 40 হয়, তাহলে এটা কত হবে বলেন তো? এটা কত হবে? এটা হবে কত 50, কারণ এই রেশিওটা এই বাহুটা যদি 30 মিটার হয়, এটা যদি 40 মিটার হয়, এটা অটোমেটিক্যালি কি হবে 50 মিটার। আমরা মেন্টাল এবিলিটির দূরত্বের অঙ্ক করে থাকি যে একজন আপনার হচ্ছে যে ধরেন একজন হচ্ছে গিয়ে কি যে আমার হচ্ছে যে পূর্ব দিকে, মানে একজন হচ্ছে গিয়ে কি উপরে তো উত্তর থাকে তাই না, উপরে হচ্ছে উত্তর দিক থাকে। তো একজন হচ্ছে এইখান থেকে মনে করেন আপনার একজন যাত্রা শুরু করলো, তো যাত্রা শুরু করলো সে প্রথমে 30 কিলোমিটার হচ্ছে গিয়ে আমার উত্তরে গেল, 30 কিলোমিটার কিসে গেল আপনার হচ্ছে যে দক্ষিণে গেছে, উত্তর উপরে। তো 30 কিলোমিটার হচ্ছে দক্ষিণে গেছে, যাওয়ার পরে আবার সে ডানে গেল, যাওয়ার পরে সে হচ্ছে গিয়ে কি যে দক্ষিণে গেল, দক্ষিণে যাওয়ার পরে আমার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে আবার পূর্বে গেল হচ্ছে 40 কিলোমিটার, এখানে হচ্ছে পূর্বে গেল কত মিটার 40 কিলোমিটার। তো যাওয়ার পরে যেটা দেখলো যে পূর্বে আরো 40 কিলোমিটার গেছে, তো এখানে 40 কিলোমিটার গেছে। যাওয়ার পরে সে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সে এখানে ছিল, মিস্টার এক্স এখানে ছিল, আবার মিস্টার এক্স হচ্ছে এখানে চলে আসছে। তো এখন তার যে যাত্রা পথ যেটা আছে এই যাত্রা পথ থেকে সে কতটুকু দূরত্বে আছে এটা প্রশ্ন করা হয়ে থাকে। যাত্রা পথ থেকে সে এখানে কতটুকু দূরত্বে আছে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা কত হবে দেখেন তো, এখানে 30, এখানে 40, এখানে কত হবে 50, উত্তর কত হবে 50। মনুদাসী, এক্সিলেন্ট, কানিজ ফাতেমা। আচ্ছা, আমাদের ক্লাস বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, ক্লাস কি জটিল হয়ে যাচ্ছে কিনা একটু বলেন তো, ক্লাসটা কেমন লাগছে একটু শেয়ার করেন। ওকে, একটু কমেন্ট করেন। হ্যাঁ, মনুদাসী ক্লিয়ার স্যার, জি বুঝেছি, শান্তি, সুন্দর ক্লাস, থ্যাংক ইউ, সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা যদি দেখি যে আপনি 30 কিলোমিটারের দিকে হাঁটলেন, 40 কিলোমিটার দিকে, তাহলে আপনার যাত্রা পথ থেকে আপনি কতটুকু দূরত্বে আছেন, আপনি 50 কিলোমিটার দূরত্বে আছেন, এটা আমরা বের করতে পারবো। এই হচ্ছে, হ্যাঁ শাহরিয়ার বাবু অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এই হচ্ছে আমার মূল মেকানিজম। তো এইভাবে আমরা মেন্টাল এবিলিটির ম্যাথ গুলো আমরা এই ট্রিপলেট দিয়ে আমরা ফলো করতে পারবো। এরকম আরো একটা ট্রিপলেট আছে, এটা যদি আমার 5 হয়, এটা যদি আমার 5 হয়, ধরেন এটা 5, একটা বাহু 5, এটা যদি আমার 12 হয়, আরেকটা বাহু কত হবে 13 হবে। ওকে, এই ট্রিপলেটটা ফলো করবে। তাহলে এটা যদি আমার 50 হয়, এটা হবে 120, এটা কত হবে 30। তো এই যে বাহুগুলা এই জিনিসটা মেনটেন করবে সবসময়, এই রেশিওটা আমার সবসময় মেনটেন করবে, এবং অতিভুজটা সবচেয়ে বড় হয়, অতিভুজটা সবসময় শেষে থাকবে। এরকম কিছু ট্রিপলেট খুব সুন্দর করে খাতায় তুলে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এক্সিলেন্ট 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 কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আজকে একটা ম্যাজিক ফর্মুলা দিয়ে দিব, এই ম্যাজিক ফর্মুলা মাস্ট 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 পরীক্ষা আসবে, একদম 100% পরীক্ষা আসবে, ঠিক আছে? একদম শিওর শট, সবাই এটা একটু লেখা রাখেন। আর এই যে লাস্টের এটা হচ্ছে অতিভুজ হবে, এটা হচ্ছে অতিভুজ হবে। এইগুলো হচ্ছে আপনার হচ্ছে ট্রিপলেট, এগুলো মনে রাখবেন। এই ট্রিপলেট গুলা আপনার পিথাগোরাসের ট্রিপলেট, এই ট্রিপলেট গুলো আমরা মাথায় রাখবো। তাহলে একটা বাহু যদি আমার 3 হয়, আরেকটা বাহু হবে 4, আরেকটা বাহু, এটা হচ্ছে বাহুর রেশিও, ঠিক আছে? এই রেশিও গুলো হচ্ছে বাহুর রেশিও, এবং লাস্টেরটা সবসময় কি হবে অতিভুজ হবে, ঠিক আছে? লাস্টেরটা সবসময় কি হবে অতিভুজ হবে। ওকে, তাহলে একটা বাহু যদি 3 হয়, আরেকটা হবে 4, একটা হচ্ছে 5, এটা অবশ্যই মুখস্থ করেন এবং সবাই আপনারা হচ্ছে খাতায় লিখে ফেলেন। 5, 12, 13, এটা বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি আপনি বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেন, মেন্টাল এবিলিটি দেখেন, এইটা বারবার আসছে এবং বারবার আমরা ভুল করছি, ঠিক আছে? এবং এটার জন্য আপনার পুরাটা ক্রস চেক করার দরকার নাই, ক্রস চেক করার দরকার না, আপনার সরাসরি উত্তর চলে আসবে।
ওকে, তাহলে একটা হচ্ছে আরেক গুরুত্বপূর্ণ হচ্ছে 8, 15, 17। তাহলে একটা বাহু যদি 8 হয়, একটা যদি 15 হয়, আরেকটা বাহু কত হবে? 17। 7, 24, 25। তাহলে অতিভুজ যদি 25 হয়, একটা বাহু যদি 24 হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা বাহু কি হবে? 7 হবে। একইভাবে একটা যদি 15 হয়, একটা যদি 30 হয়, আরেকটা বাহু কত হবে? 34। একটা বাহু যদি 9, একটা যদি 40, আর একটা হচ্ছে 41। তো আমি আইবিএ তে একবার পরীক্ষা দিয়েছিলাম, বিবিএ তে এই প্রশ্নটা এসেছিল যে একটা বাহু হচ্ছে 9, একটা হচ্ছে 40, একটা হচ্ছে কি 41। ঠিক সেম একই ভাবে একটা বাহু যদি এক্স হয়, আরেকটা বাহু যদি এক্স হয়, মানে দুইটা বাহু সমান, তাহলে আরেকটা বাহু কি হবে? x√3। এটা আমি আজকে প্রমাণ করে দেখাই দিব। এটার ক্ষেত্রে যে একটা বাহু যদি এক্স হয়, আরেকটা বাহু যদি x√3 হয়, আরেকটা বাহু কি হবে? 2x। এই দুইটা হচ্ছে পরীক্ষায় বারবার আসে এবং এটা আমি আজকে চিত্রের মাধ্যমে প্রমাণ করে দিব। এবং এই দুইটার ক্ষেত্রে আপনাকে বলবে যে এটার কোণের পরিমাণটা কত, এটাও পরীক্ষায় আসছে এবং এটা আমরা উদাহরণ আজকে প্রমাণ করে দিব যে একটা বাহু হচ্ছে এক্স, আরেকটা বাহু x√3, আরেকটা বাহু হচ্ছে 2x। তাহলে এই ক্ষেত্রে কোণের পরিমাণগুলো কি হবে বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু গেস করেন। হ্যাঁ, 20, 21, 19 এটাও হয়। সিয়াম ভাই এটা ঠিক বলেছেন, এটাও হয়। গুড। এরকম আরো অনেকগুলো আছে, বাট আমি গুরুত্বপূর্ণ গুলা লিখেছি। ঠিক আছে, এরকম অনেকগুলা হয়। ওকে, তো এইগুলা করলে আমার যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এভাবে বের করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার এবার এই জিনিসটা আমরা একটু প্রমাণ করে দিই। x√3 আর হচ্ছে 2x, এটা যদি হয় তাহলে কোণের পরিমাণগুলা কত হবে? কে বলতে পারবেন? একটা বাহু হচ্ছে x, আমরা একটু স্মুথ করে দিই। এরকম একটা আমরা কোণ আঁকলাম। এই ক্ষেত্রে একটা বাহু হচ্ছে x, একটা বাহু হচ্ছে x√3, তাহলে এই বাহুটাও কত হবে? 2x। তাহলে এই ক্ষেত্রে আপনি বলেন তো এই ছোট কোণটার পরিমাণ কত হবে? এখানে কোণটা কত ডিগ্রি হবে বলেন? ছোট কোণটা কত ডিগ্রি হবে? এটা তো 90 ডিগ্রি, এটা আমরা জানি, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ। তাহলে ওই কোণটা কত হবে? কে বলতে পারবে দেখি? এই ছোট কোণটার পরিমাণ কত হবে? ধরেন এটা এ, এটা বি, এটা সি, এরকম তিনটা কোণ আছে। এই ছোট কোণটার পরিমাণ কত ডিগ্রি হবে বলেন? 30, 60, 90। এক্সিলেন্ট সিয়াম ভাই, সুপার সুপার। 30 সিয়াম ভাই, গুড। আর কেউ? আর কেউ? সবাই ঘুমায় গেছে নাকি ক্লাসে? ভাই অনলাইন চায়ের ব্যবস্থা আছে নাকি? অনলাইন চায়ের ব্যবস্থা করেন। আচ্ছা, ভেরি গুড। প্রীতি আপু ধন্যবাদ। একটু লাইক দিয়ে দিন, কমেন্টে একটু। ঠিক আছে, আর সিএম ভাইকে একটা থ্যাংক ইউ দেন, উনি সবার আগে উত্তর দিয়েছে। ঠিক আছে, একটু অনলাইনে একটু থ্যাংক ইউ দিয়ে দেন। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। ধরেন এই বাহুটা যদি আমার 10 হয়, এটা হবে কত? 10√3। এটা কত হবে? 20 হবে একইভাবে। ওকে, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা জিনিস আমরা পড়ছিলাম আজকে শুরুতে যে ছোট কোণের বিপরীত বাহুটা কি হবে? ছোট হবে। আর বড় কোণের বিপরীত বাহুটা কি হবে? বড় হবে। বুঝতে পারছি? একইভাবে আরেকটা জিনিস দেখেন, তাহলে এটা যদি আমার যদি এটা হবে আপনার হচ্ছে 30 ডিগ্রি, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। সব সময় এই যে রেশিওটা মেনটেন করবে। তাহলে 30, 60, 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? একটা বাহু যদি এক্স হয়, আর একটা বাহু যদি এক্স হয়, সরি, আরেকটা বাহু যদি x√3 হয়, তাহলে অপর একটা বাহু হবে হচ্ছে 2x। বুঝতে পারছি সবাই? না বুঝলে বলেন। ওকে, কানিজ আপু, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের এখানে বিসিএস কনফিডেন্স, তারপরে হচ্ছে ক্যারিয়ার ম্যাপের হচ্ছে যে মালিবাগ ব্রাঞ্চ, ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। আচ্ছা, তো পরবর্তীতে আমি একটা দেখছি যে এখানে একটা যদি 9 হয়, একটা 40 হয়, একটা 41 হয়। এটা কি বুঝতে পারছি? এটা পরীক্ষায় বারবার আসে। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে x√2। এই জিনিসটা আমরা দেখবো। হচ্ছে না? এখানে একটা জিনিস দেখি, তাহলে এই বাহুটা যদি আমার একটা আঁকা একটু গরমিল হচ্ছে, এই বাহুটা সমান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার একটা বাহু যদি আমার এক্স হয়, মানে এই বাহুটা যদি এক্স হয়, এই বাহুটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, মানে এই দুইটা সমান, তাহলে এটা কি হবে? x√2 মিটার হবে। তাহলে এটা যদি এক্স ইঞ্চি হয়, এটাও যদি এক্স ইঞ্চি হয়, এটা x√2 ইঞ্চি এভাবে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে বলেন তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? গেস করেন। আবার এই দুই কোণটা পুরোটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এই দুটা মিলে 90 ডিগ্রি, এবং এই দুটা হচ্ছে কি 90 ডিগ্রি অর্ধেক অর্ধেক হবে। তার মানে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক কিনা দেখেন। এটা কি সবাই বুঝতে পারছি?
এটা কিভাবে 45 ডিগ্রি 45 ডিগ্রি, কারণ এই 45 45 90 আর হচ্ছে 90 ইকুয়াল টু আমার তিনটা কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, একটু মনোযোগ দেন। এটা এক্স, এটা এক্স, তার মানে এই বাহুটা যদি আমার 5 সেন্টিমিটার হয়, এটা হবে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5√2 সেন্টিমিটার হবে। বুঝতে পারছি সবাই? এই রেশিওটা মেনটেন করবে। একইভাবে এটা যদি আমার 50 হয়, এটাও যদি 50 হয়, এটা কত হবে, 50√2 মিটার হবে। এটা 50 মিটার, এটাও 50 মিটার, এটা 50√2 মিটার। বুঝতে পারছি কিনা? মনুদাসী 45 45, ভেরি গুড ভেরি গুড, সবার পার্টিসিপেশন অত্যন্ত চমৎকার। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে সবাই একটু কমেন্ট করেন এটা পারতেছেন কিনা বা ক্লাসটা বুঝতেছেন কিনা। আচ্ছা এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখি। তো এইখানে আরেকটা ম্যাজিক আছে, ঠিক আছে, খুব 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 তুখর একটা ম্যাজিক আছে। দেখেন ম্যাজিকটা হচ্ছে এরকম, দেখেন এখন এটা কি একটা বর্গক্ষেত্রের মতো মনে হচ্ছে না, যদি আমার আঁকা একটু উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এই বাহুটা যদি 50 হয়, এটা 50 হবে, এটাও কত হবে 50, এটাও কত হবে 50, তার মানে এটা একটা কি বর্গক্ষেত্র হয়ে গেল। তাইলে এখন আমরা অতিভুজ নিয়ে খেলবো না, এখন আমরা খেলবো হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা, এটা কত হবে 50√2। এটা কি বুঝতে পারছি সবাই? একইভাবে একই ফর্মুলা দিয়ে আমরা এইখান থেকে কোণ থেকে আমরা কোথায় চলে গেলাম, আমরা কোণ থেকে চলে গেলাম ত্রিভুজে, ত্রিভুজ থেকে আমরা চলে গেলাম চতুর্ভুজে, চতুর্ভুজ মানে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই জিনিসটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এইখানে যদি আমি আরেকটা আরেকটা যদি আমি বর্গক্ষেত্রের এখানে একটা যে এখানে যদি আমি হচ্ছে যে এটা কি জানি বলে আপনার কর্ণ যদি বলি, তাহলে কর্ণটা কত হবে 50√2। এটা যদি এক্স হয়, পুরোটা যে এক্স হয়, এটা হবে কত x√2। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছেন কিনা একটু শেয়ার করেন। আর এটা কিন্তু বারবার পরীক্ষায় আসবে যে 3 4 5। ওকে, বুঝতে পারছি? খাতায় তোলা হয়েছে? আচ্ছা আচ্ছা স্যার আমি তো স্কেল দিয়েও টানলে বাঁকা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্কেল দিয়ে না টেনে আপনি হচ্ছে ইয়া করবেন, দাউটাও নিয়ে একদম কোপাকুপি করে রেখে দিবেন, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। ওকে, আর আপনার আঁকা কি লাগবে না, আপনারা হচ্ছে আন্দাজ করে উত্তর করতে পারলেই হবে। আচ্ছা, তো আমাদের এখানে যে দেখেন আমাদের এখানে একটা কোর্স চলমান রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। তো আমি সবাইকে অনুরোধ করব যে কোর্সটাতে সবাই খুব দ্রুত এনরোল করবেন। কারণ এটাতে হচ্ছে যে আপনার হচ্ছে ধরেন আপনি জিনিসগুলো পারেন বা হচ্ছে জানেন, বাট এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হচ্ছে 3 মাস 6 মাস একটা টার্গেট নেবেন। টার্গেট নিয়ে আপনারা হচ্ছে যে এই কোর্সের যতগুলা ক্লাস আছে একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনার হচ্ছে প্রিলি রিটেনের হচ্ছে আপনার কম্বাইন্ড ক্লাস আছে 50টা। ভেরি গুড, তো 50টা বলছে, আপনার 50টা বেশি থাকবে, কম থাকবে না। এক্সক্লুসিভ এক্সাম আছে 18টা। এই 18টা এক্সাম আপনারা মূল যে পরীক্ষা আছে এটার চেয়ে আরো বেশি বেগবান করে আপনারা এক্সামটা দিবেন। প্রয়োজনীয় পিডিএফ এবং স্টাডি ম্যাটেরিয়াল তো অবশ্যই আছে। যেমন আমাদের এখানে যেমন আমরাও যখন এই ম্যাথ ক্লাসগুলো করি, যে এখানে একটা স্টাডি ম্যাটেরিয়াল আছে, এটা করলে এর বাইরে কোনো ম্যাথ আপনাকে করতে হবে না। হ্যাঁ, আপনি অন্য বই থেকে ফলো করবেন বা হচ্ছে মেনটেন করবেন, হেল্প নেবেন। তো ক্লাসে স্যাররা যখন বুঝিয়ে দিবে, একটা বই আপনি যখন ভালো করে শেষ করবেন, তখন আপনার মধ্যে কনফিডেন্স আসবে। মনে রাখবেন, একটি বইয়ের বেশি নয়, না হলে আরো ভালো হয়। মনে থাকবে? মনে থাকবে? মানে হচ্ছে আপনি কোনো অবস্থাতে বই চেঞ্জ করবেন না, আপনি একটা বই ভালো করে শেষ করবেন। পাশাপাশি আপনি 2 4টা বই থেকে বিভিন্ন টেকনিক্স বা হচ্ছে ইউটিউব থেকে হেল্প নেবেন। যেমন আমরা যদি বিভিন্ন সময় ইউটিউব বা হচ্ছে ফেসবুক লাইভে আমরা বিভিন্ন রকম ক্লাসগুলা করি, এগুলা থেকে আমরা ক্লিয়ার করি। কিন্তু মূলত একটা কোর্স ভালো করে শেষ করবেন, মানে একটা কোর্স এটা টার্গেট করে আপনার অন্যান্য প্রিপারেশন গুলো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা আঁকা কি নিয়ে পড়ে আছেন যে আমার খালি হাতেও সোজা হয়? মাশাআল্লাহ, ভেরি গুড, আপনাকে খুঁজছে বাংলাদেশ। ঠিক আছে, আগামীর বাংলাদেশ। ওকে, আচ্ছা দেখেন এইখানে একটা জিনিস যে আপনার 50টা ক্লাস ভালো করে করবেন, প্রিলি প্লাস লিখিত, এবং আমরা ভাইভাতেও আমরা মোটামুটি সাপোর্ট, এবং আমাদের টিচাররা খুব ফ্রেন্ডলি, খুব মানে হেল্পফুল এবং ওয়েলকামিং, আপনাদের কোনো সমস্যা হবে না। আর ক্লাস যেটাই হোক, আপনার 50টা ক্লাস খুব সুন্দর করে খাতায় তুলবেন। মানে আপনি পারেন আর না পারেন, এটা হচ্ছে অবশ্যই 50টা ক্লাস হচ্ছে লিখে লিখে মাস্ট বি খাতায় তুলে ফেলবেন। আপনার এটা পুরো একটা পার্সোনাল একটা নোট হয়ে যাবে। ঠিক আছে? আর এক্সক্লুসিভ এক্সামটা মনে রাখবেন, এই মডেল টেস্টটা দিবেন হচ্ছে আপনার ফাইনাল এক্সামের মতো, আর ফাইনাল এক্সামটা দিবেন হচ্ছে মডেল টেস্টের মতো, একদম রিল্যাক্সে পরীক্ষা দিবেন। এবং এইটা আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে হচ্ছে আপনারা কি করবেন, তাহলে আপনার মূল পরীক্ষাগুলো ভালো হবে। তারপরে হচ্ছে পিডিএফ স্টাডির ম্যাটেরিয়াল, এগুলো খুব সুন্দর এবং চমৎকার। এটার জন্য আমাদের আলাদা একটা টিম আছে, যে টিমটা কন্টিনিউয়াসলি কাজ করতেছে। তারপর সরাসরি
অভিজ্ঞ মেন্টর যারা আছে তাদের হচ্ছে আপনি গাইডলাইন পাবেন, ঠিক আছে? আপনারা আমাদের যে স্যারদের টিচারদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, ওইখানে আপনারা সরাসরি যে কোনো সময় আপনারা হেল্প করতে পারবেন, ঠিক আছে? আর আমি তো আছি ম্যাথের জন্য, যে কোনো সময় সমস্যা হবে, ঠিক আছে, যে সরাসরি ফোন করবেন, মেসেজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি হচ্ছে সবাইকে যারা হচ্ছে পড়াশোনা করতে পছন্দ করে আমি তাদের সাথে আছি, এটা হচ্ছে সব সময় আছে ইনশাল্লাহ, এবং আমাদের সব টিচাররা খুব আন্তরিক, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে এখানে স্যাররা যেমনই ক্লাস নেক, ঠিক আছে, আপনার কোনো স্যারের ক্লাস ভালো লাগবে খারাপ লাগবে যাই লাগুক না কেন, আপনারা এই 50টা ক্লাস খুব সুন্দর করে খাতায় তুলবেন, এবং এইটাকে টার্গেট করে আপনারা পাশাপাশি হচ্ছে গিয়ে কি, যে আপনারা এটাকে টার্গেট করে আপনারা হচ্ছে গিয়ে কি নিজে নিজে নোট করে ফেলবেন, এবং এই টপিক ওয়াইজ, ঠিক আছে, আপনার পার পিস পিএইচডি, আমি ছোটবেলায় একটা প্ল্যান করতাম যে পার পিস পিএইচডি, মানে প্রত্যেকটা টপিকে আপনাকে মোটামুটি দক্ষ হইতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এই সুযোগটা আশা করি কেউ হাতছাড়া করবেন না। এবং আমাদের যে বইগুলো আছে একটু দেখেন, যে এখানে আপনার সবসময় আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিই তখন আমি একটা মাথায় রাখতাম যে একটা বই আমি হচ্ছে একটা বাসায় ভাড়া নিয়েছি শুধুমাত্র বইগুলা রাখার জন্য, কারণ আমি কোনো সময় বই চেঞ্জ করি না, একটা বই খুব ভালো করে শেষ করবো, ঠিক আছে? কারণ আপনার বাংলা সাহিত্য একটা বই আমি চেঞ্জ করবো না, ভোকাবুলারি আছে, তো এই বইয়ের স্পেশালিটি হচ্ছে এখানে ভোকাবুলারি পার্টটা আলাদা, যে আপনার গ্রামার পার্টটা আলাদা, তো ভোকাবুলারি গুলা একটা বই যখন আমি বারবার রিভিউ করব তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে কি রিভিউ করতে করতে, আচ্ছা আচ্ছা, একটা বই আমরা বারবার রিভিউ করতে করতে কি হয়ে যাবে, এটা আপনার মেমোরাইজ হয়ে যাবে। সো এই বইটা আপনাকে একদম জীবন মানে জীবনের লাইফ দিয়ে একদম চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গণিতের জন্য এটা হচ্ছে গিয়ে কি করবেন, আপনারা হচ্ছে ম্যাথ গুলা মার্ক করে রাখবেন, যে এই অঙ্কটা পারি না, এই অঙ্কটা পারি আমি কেটে দিতাম, এই অঙ্কটা পারি কেটে দিতাম, এই দুইটা অঙ্ক আমি কি করব, বারবার রিভিউ করব, ঠিক আছে? সাধারণ জ্ঞানের জন্য আমরা কি করব, যে এই জিনিসটা করব, পাশাপাশি আমরা যখন আপডেট বের হবে তখন আমরা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, তখন আমরা পরীক্ষার আগে আপডেট গুলা পেয়ে যাবেন। এবং আপনার যে প্যাটার্ন করবে, যে কোয়েশ্চেন নিবে, ধরেন বুয়েট কোয়েশ্চেন নিবে, পরীক্ষা নিবে, বা হচ্ছে আপনার আইবিএ পরীক্ষা নিবে, বুয়েট যদি পরীক্ষা নেয়, বুয়েট যেই এরিয়া অফ ইন্টারেস্ট যেগুলো থেকে প্রশ্ন করে, বুয়েট ধরেন আপনার হিস্ট্রি থেকে প্রশ্ন কম করে, এগুলো একটু আমরা কম পড়বো, বা হচ্ছে যেই জিনিসগুলো বেশি প্রশ্ন করে সেগুলো থেকে আমরা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেক চাপাবাজি হয়েছে, এবার হচ্ছে আমরা মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে আমরা ম্যাথে চলে আসি। সবার উপরে ম্যাথ সত্য, তাহার উপরে নাই, ঠিক আছে? আরেকটা জিনিস হলো ম্যাথ মিস তো ম্যাথ মিস, ঠিক আছে? তো ম্যাথে আপনার পারলে হবে না। আচ্ছা, না ভাই, আমি এখনো ক্যাডার হতে পারিনি, আমি এখনো ক্যান্ডিডেট, দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আর তুড়ি মারা, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আমরা একটু দেখি যে এবার সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করেছি, এবার আমরা দেখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটা হয়। তো আমরা দেখলাম যে ট্রিপলেট গুলো আমরা দেখছিলাম যে একটা যদি হচ্ছে 5, আরেকটা যদি 12, আরেকটা কি হবে 13 হবে, ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ ধরেন আপনার এটা এরকম আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা অটোমেটিক্যালি কি হবে 13 হবে, তাই না? এই ট্রিপলেট আমরা মুখস্থ করেছিলাম, ওকে? আচ্ছা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে 12, তাহলে এটা দেওয়া আছে 12, উচ্চতা দেওয়া আছে 5 5, আরেকটা হচ্ছে তাহলে ভূমি অপেক্ষা অতিভুজ, ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বড়, তাহলে এটা কি হবে 13, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে গিয়ে কি অতিভুজ, তাহলে এটা থেকে এটা কতটুকু বড়, 12 থেকে 13 কতটুকু বড় বলেন তো, কতটুকু বড়? 1 মিটার বড়, তাই না? 1 মিটার বড়, কারণ এটা মিটারে দিছে, এখানে কিন্তু দুইটা টুইস্ট আছে, 5 মিটার, ওকে? তাহলে কত মিটার বড়? 1 মিটার বড়, কয় মিটার বড়? তাহলে ভূমি থেকে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার কি লম্ব, এটা হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে ভূমি থেকে অতিভুজ কত মিটার বড়? 1 মিটার বড়, আর 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর 100 সেন্টিমিটার, এখানে দেখেন সেন্টিমিটারে চেয়েছে, আর এগুলা দিছি কি মিটারে, এই জিনিসগুলো খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার টুইস্ট, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? হ্যাঁ, প্রীতিলতা, প্রীতি, ওকে, একটা থ্যাংক ইউ দিয়ে দেন প্লিজ। প্রীতিলতা সবার আগে উত্তর করেছে, একটা থ্যাংক ইউ লিখে দেন, ঠিক আছে? এক্সিলেন্ট পারফরমেন্স। সিয়াম ভাইও পেরেছেন, খুব খুব চমৎকার, ওকে? আচ্ছা, ক্লাস বুঝতেছেন কিনা বা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু শেয়ার করবেন, ওকে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা সবাই একটু নোট করে ফেলেন। তাহলে এটা কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি, যে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার কি ভূমি স্কয়ার। তাহলে এইখানে আমরা দেখি যে এখানে ভূমি কত দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার মানে কত হবে? এখানে লম্ব স্কয়ার মানে হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে? 5 স্কয়ার, আর হচ্ছে আমার হচ্ছে ভূমি স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার, তাহলে কত হয়? 5 স্কয়ার মানে হচ্ছে আমার 25, আর 12 স্কয়ার মানে হচ্ছে 144,
ঠিক আছে, তাহলে হচ্ছে 5 আর 4 হচ্ছে আমার এখানে হচ্ছে 9, আর 5 আর 2 হচ্ছে 6, 1। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান সমান কত হচ্ছে, যে অতিভুজ স্কয়ার সমান সমান 106। তাহলে অতিভুজের উপর যদি আমি অতিভুজ স্কয়ার উপরে যদি রুট ওভার করি, তাহলে শুধু অতিভুজ থাকতেছে। আর 106 নয়, 169, এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে কত হয়, এটা হচ্ছে আমার কত হয়, 13 হয়, ঠিক কিনা, 13 মিটার। তাহলে আমি এটা পাইলাম কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমি পেলাম কত, 13। এভাবে আমি 13 মিটার অতিভুজ স্কয়ার, যে পিথাগোরাসের যে সূত্র আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইভাবে আমি পেলাম কত, 13 মিটার। তাহলে এটা থেকে এটা গ্যাপ কত, 1 মিটার। আর 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। এটাই উত্তর হবে। তাহলে আমরা পিথাগোরাসের যদি ট্রিপলেটটা আমাদের মুখস্থ নাও থাকে, আমরা সূত্র দিয়েও বের করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলাতে ফেলে দিলে উত্তরটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ক্লাস বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন, বা ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন। ওকে, আপনার কমেন্ট গুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ওকে, অত্যন্ত মূল্যবান। ওকে, আচ্ছা। আর সবাই একটু লাইভটা কাইন্ডলি সবার ওয়ালে একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধু বান্ধব সবাই পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আসছি, যে আমরা এখানে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে ফর্মুলা গুলো বা ট্রিপলেট গুলো আমরা আয়ত্ত করেছি, সেই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো এটা যদি পারি তাহলে আমরা মনে করবো যে ট্রিপলেট গুলো আমাকে কাজে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখেন তো, আমরা একটু আগে ট্রিপলেট পড়েছিলাম একটা, যে 8, 15, 17, এই ট্রিপলেটটা আছে। এই ট্রিপলেটটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়, কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় বলেন তো? আমরা একটু আগে মুখস্থ করেছিলাম। এইখানে দেখেন 8, 15, 17, তাইলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি কিনা দেখেন, এখানে কিন্তু কমন পড়লো। কানিস ফাতিমা, ক্লিয়ার স্যার, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং, ধন্যবাদ। আপনাদের কমেন্ট গুলো অনেক ইন্টারেস্টিং, ধন্যবাদ। ওকে, সানিয়া হক, সোনিয়া হক, ধন্যবাদ। মনুদাসী, সমকোণী, এক্সিলেন্ট পারফরমেন্স। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এইখান থেকে কিন্তু বারবার আসবে, তাহলে এইগুলা যদি থাকে, এই প্যাটার্নের গুলা বাহুগুলা থাকে, তাহলে কি হবে, এটা হচ্ছে আমার যে উত্তর হবে। এবং এই প্রশ্নগুলা, ওকে, তাহলে উত্তর কি হবে ভাই, উত্তর হবে কি এখানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ভাবে আমরা প্রমাণ করি। আমরা এখানে আবার আরেকটা কাজ করি, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে কি, ভূমি স্কয়ার। তো এইখানে আমরা কি করব, যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এখানে কত হচ্ছে, যে 17 স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে কত, যেখানে হচ্ছে 8 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে হচ্ছে কত, 15 স্কয়ার। তাহলে ইকুয়াল টু কিন্তু এই সাইড আর এই সাইড কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাই দিই, যে একটা বাহু যদি আমার হচ্ছে, এটা যদি 8 হয়, এটা হচ্ছে আমার হচ্ছে 15, এটা কত হবে, যে 17। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইভাবে করলে এই দুইটা সাইড কি হবে, সমান হয়ে যাবে। এইভাবে আমরা ক্রস চেক করতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। কিন্তু আমরা এত ক্রস চেক করার মূল পরীক্ষাতে সময় পাবো না, তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রিপলেটটা মনে রাখবো, যে ট্রিপলেটটা কি পড়েছিলাম আমরা, হচ্ছে 8, 15, 17, এটা একটা সমকোণী ত্রিভুজের ট্রিপলেট, যে বাহুগুলা এই রেশিওতে থাকবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই ট্রিপলেটের ম্যাজিক গুলা কেমন লাগছে সবাই একটু শেয়ার করবেন। ওকে, একটু শেয়ার করবেন। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি কিন্তু। ওকে, একটু সুন্দর করে খাতায় তুলি, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। ওকে, ওকে, এটা একটু সবাই চেষ্টা করেন, দেখি এটা কে আগে উত্তর করতে পারে। এবার আমরা একটু, যে এই জায়গাটা হচ্ছে আমরা এবার অঙ্ক নিয়ে খেলবো না, এবার আমরা একটা রিয়েল লাইফে যাব। রিয়েল লাইফে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, যে এখানে রিয়েল লাইফে একটি 50 মিটার লম্বা একটা মই আছে। ওকে, এটা হচ্ছে খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, এবং মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে, এবং মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা, যে বাস্তবের একটা সমস্যা, জাস্ট কিছুক্ষণের জন্য আমরা চিন্তা করি, জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করি, যে একটা 50 মিটার লম্বা একটা মই আছে। ওকে, মই হচ্ছে খাড়া আছে, তারপর হচ্ছে হেলান দিয়ে, এবং মইয়ের এক প্রান্ত মাটি হতে, বইয়ের এক প্রান্ত তো এরকম একটা দেয়াল আছে, ধরেন এরকম একটা দেয়াল আছে, এরকম একটা দেয়াল আছে, এরকম এই দেয়ালটা হচ্ছে এরকম আছে। দেয়ালের হচ্ছে গিয়ে কি একটা মই, এটা হচ্ছে 50 মিটার একটা দুই দেয়ালের সাথে হেলান দিয়ে আছে। তো এরকম একটা মই আছে, এরকম এরকম একটা মই লাগানো আছে, এরকম একটা মই আছে। মইটা এরকম, এটা দেয়াল, এটা হচ্ছে আমার দেয়াল, তাই না, এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে আমার মই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, যে এটা হচ্ছে আমার কত দেওয়া আছে, মইটা হচ্ছে 40 মিটার দেওয়া আছে। 40 মিটার,
এটা হচ্ছে 50 মিটার, মইটা হচ্ছে কত আমার 50 মিটার। ওকে, 50 মিটার লম্বা একটা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। তাহলে মাটি হতে, তাহলে এটা এখান থেকে 40 মিটার উপরে আছে। কত মিটার উপরে আছে? 40। তাহলে এটা হচ্ছে আমার কত? 40। তাহলে প্রশ্নটা কি? এটা আমি বুঝলাম, এটা একটা দেয়াল, এরকম একটা দেয়াল আছে, এটা হচ্ছে 40 মিটার উচ্চতায়, এখানে মইয়ের সাথে টাচ করছে। আর মইয়ের সাইজটা কত? মইয়ের সাইজটা হচ্ছে আমার 50 মিটার। ওকে ফাইন। এবার প্রশ্ন করছে যে মইয়ের অপর প্রান্ত হতে, এই যে মইয়ের যে অপর প্রান্ত আছে এটা থেকে এই যে দেয়ালের আছে এই দূরত্বটা কত হবে? এটা আমাকে বের করতে হবে। বলেন কত হবে? কত হবে? সবার আগে উত্তর করেছে কে? সবার আগে উত্তর করেছে কে? দেখেন তো ভাই, সবার আগে উত্তর করছে কে একটু? হ্যাঁ, কেউ উত্তর করছে আগে, দেখেন তো, তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন। সবার আগে উত্তর করেছে কে? প্রীতি। ভেরি গুড, এক্সিলেন্ট পারফরমেন্স। আজকে প্রীতি আপু হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, ও সরি, হচ্ছে ওমেন অফ দ্য ম্যাচ। ওকে, আচ্ছা এবার একটু দেখেন, তাহলে এইখানে কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা একটা ট্রিপলেট শিখছিলাম যে 3:4:5। তাহলে এটা যদি আমি রেশিও চেঞ্জ করি যে 30:40, তাহলে অপর পাশটা কি হবে? 50। এই জিনিসটা তাহলে এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 50, তাহলে আরেকটা কি হবে? 30। উত্তর হচ্ছে আমার 30। ওকে, বুঝতে পারছি? আচ্ছা তাইলে হচ্ছে যে এই বাহুটা কি হবে? এটা হবে হচ্ছে 30, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ আমার তৈরি হয়ে গেছে। তাহলে এটা যদি আমার হচ্ছে যদি 40 হয়, এটা যদি আমার 50 হয়, এটা কত হবে? 30 হবে। এই হচ্ছে আমার মূল মেকানিজম। ওকে, আর কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন তা আপনারা অতিভুজ স্কয়ার, আমরা আবার প্রমাণ করব। অতিভুজ স্কয়ার সমান সমান আমার হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার ভূমি স্কয়ার। তাইলে আমার কি হবে? এই যদি দুইটা জিনিস প্রমাণ করে দেখেন যে ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার আশা করি। না বুঝতে পারলে সমস্যা হইলে বলেন, এটা আরেকবার আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এছাড়াও কোন কোন টপিকে মানে হচ্ছে আপনার জ্যামিতি মানে ত্রিভুজ সংক্রান্ত কোন কোন বিষয়গুলোতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আমরা হচ্ছে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে পরেরটাতে যাব। খাতায় তোলা হয়েছে? ওকে, এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো যে এইটা কিভাবে ত্রিভুজের সাথে আপনার হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সাথে আপনার হচ্ছে যে একটা সম্পর্ক আছে। সমকোণী ত্রিভুজের সাথে আপনার সম্পর্ক আছে কার? সমকোণী ত্রিভুজের সাথে আমার সম্পর্ক আছে হচ্ছে আপনার ত্রিকোণমিতির। এটার মধ্যে যে একটা আন্তঃ সম্পর্ক আছে ওই জিনিসটা আমরা প্রমাণ করব, প্লাস ত্রিকোণমিতিরও কিছু টেকনিক আজকে আমরা রপ্ত করব। ঠিক আছে? ওকে, তো লম্ব কাকে বলে বলেন তো? লম্ব কাকে বলে কেউ বলতে পারবেন? লম্বটা কি আসলে? লম্বটা কি কেউ বলতে পারবেন? অতিভুজ আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যেটা আছে, যে এই যে এখানে সমকোণের চিহ্ন হচ্ছে এটা, এটা 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা আছে এটাকে অতিভুজ বলা হয়। ওকে, কিন্তু লম্বটা কি? লম্বটা কি কেউ বলতে পারবেন? কমেন্টের অবস্থা খুব ভয়াবহ। ওকে, দ্রুত দ্রুত বলেন, দ্রুত বলেন। লম্বটা কি? লম্ব হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যেই কোণটা থিটা দেওয়া আছে, থিটা এইখানে দেওয়া আছে, এই জন্য থিটার অপোজিটে যে বাহুটা আছে, থিটার অপোজিটে যে বাহুটা আছে সেটা হচ্ছে গিয়ে কি? থিটার অপোজিটে যে বাহুটা আছে এটা হচ্ছে লম্ব। আবার এইখানে যদি থিটা দেওয়া থাকতো তাহলে এটার অপোজিটে যে আছে এটা লম্ব হবে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, থিটার অপোজিটে যেটা আছে। ওকে সিয়াম ভাই, ভেরি গুড। থিটার বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে লম্ব। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সবাই প্রচন্ড মেধাবী। মার্শাল্লাহ, আজকে ক্লাস নিতে খুব ভালো লাগছে। আপনাদের ক্লাস কেমন লাগছে একটু শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখবো যে সবাইকে একটা মন্ত্র শিখাবো আজকে। ঠিক আছে? মন্ত্রটা কি? আমরা ছোটবেলায় শিখছি, ছু মন্ত্র ছু। ওকে, মন্ত্রটা হচ্ছে এরকম, সবাই একটু খাতায় লিখে ফেলেন। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সবাই একটু খাতায় লিখে রাখেন। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সবাই লেখেন। সাগরে লবণ অনেক, ওকে, অনেক লবণ দেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে একটু কম লবণ দিব আর কি। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। ওকে, সাগরে লবণ আছে। ওকে,
কবরে ভূত আছে, ভেরি গুড। টেরা লম্বা ভূত, এক্সিলেন্ট, আমার প্রিয় একটা মন্ত্র, ঠিক আছে। এটা পড়লে, এই মন্ত্রটা পড়ে আপনারা হচ্ছে ত্রিকোণমিতি করা শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেওয়া আছে যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এটা পরীক্ষা হলে আমার মাথা ওলা জলে হয়ে যাবে। তখন আমরা কি করব, এই জিনিসটা কাজে লাগাবো। সাগরে লবণ আছে, সাগর মানে হচ্ছে আমার সাইন থিটা, ওকে। আর লম্ব লবণ আছে, এই লতে হচ্ছে আমার লম্ব, আর আছে আতে হচ্ছে আমার হচ্ছে অতিভুজ, ওকে। বুঝতে পারছি? তার মানে কি, সাগরে লবণ আছে মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ওকে। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, সাগরে লবণ আছে। এবার 2 নম্বর ফর্মুলা, কবরে ভূত আছে, তার মানে হচ্ছে কবর মানে হচ্ছে কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। না বুঝলে বলবেন, আমি আবার আলোচনা করব। ম্যাথ এভাবে শেখা যায় জানতাম না, ঠিক আছে। গানার আছে অনেক কিছু, ঠিক আছে, জানার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নেই, ওকে। আচ্ছা, তাহলে আমরা পরের যে টেকনিকটা আছে, 3 নম্বর টেকনিকটা, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে হচ্ছে টেন থিটা, আর লম্বা মানে হচ্ছে গিয়ে কি, লম্বা মানে আমার মতো লম্বা মানে হচ্ছে গিয়ে কি, লম্ব। আচ্ছা, আর ভূত মানে কি, ভূত মানে হচ্ছে গিয়ে কি, ভূমি, ওকে। তাহলে টেরা লম্বা ভূত মানে কি, আপনার হচ্ছে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ওকে। এই সূত্রগুলো কেমন লাগছে বলেন, আর সবাই একটু খাতায় তুলে ফেলেন, ওকে। সবাই দ্রুত খাতায় তুলে ফেলেন, ওকে, ঠিক আছে। খাতায় তোলা শেষ হলে বলেন খাতায় তুলেছে কিনা, জানান আমাকে, ওকে। আচ্ছা আচ্ছা, আর এগুলো যদি একটু উল্টা দেন, যে সাইন থিটার সাথে আপনার হচ্ছে যে কসেক থিটার সম্পর্ক আছে, টেন থিটার সাথে, এটা উল্টায় দিলে কি হবে? তাহলে টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা কি হবে? তাহলে কট থিটা কি হবে? কট থিটা সমান সমান আবার হচ্ছে আমার কি, ভূমি বাই হচ্ছে কি লম্ব হবে। এটা উল্টায় দিলে কি হবে? টেন থিটাকে উল্টায় দিলে কট থিটা হবে। তাহলে কট থিটা সমান সমান হচ্ছে কি, ভূমি বাই লম্ব। একইভাবে বাকিগুলো আমরা পারবো আশা করি, ঠিক আছে। তাহলে আমি আবারও বলছি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে, ওকে। ভূত হইতে সাবধান। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো এখন আমরা এই জিনিসটা দেখবো যে এটা মূল পরীক্ষাতে কিভাবে কাজে লাগে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা হচ্ছে যে যে মানগুলো আছে আমরা এগুলা দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলা কাজে লাগানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে এইখানে যে ট্রিপলেটটা দেখেছিলাম আমরা, ঠিক আছে, এটা আমরা একটু প্রমাণ করে দেখবো, ঠিক আছে। তো এটা আমরা একটু প্রমাণ করে দেখবো। যেমন হচ্ছে আমার হচ্ছে যে যে কোনো একটা জিনিস ধরলাম যে এক্স 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 রুট টু, আমরা এটা একটু দেখি, এটা একটু প্রমাণ করে দেখাই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স রুট টু। তাহলে এটা হচ্ছে আমার এই বাহুটা দেওয়া আছে আমার কত, বাহুটা ধরেন আপনার দেওয়া আছে 5, এটা 5, তাহলে এটা কত হবে এটা আমরা একটু দেখবো। যেটা আমার ধরলাম হচ্ছে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা আমরা একটু প্রমাণ করে দেখবো। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে কত আমার হচ্ছে 5√2। এটা হয় কিনা এটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ওকে। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কত হবে এটা আমরা পরে বের করব। লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে আমার কত, যে এখানে লম্ব হচ্ছে 5 মানে হচ্ছে 5 স্কয়ার, ভূমি মানে কত 5 মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে 5 5 কত হচ্ছে 25, এখানে কত হচ্ছে 25, তাহলে এখানে হচ্ছে আমার কত, যে 25 25 কত হচ্ছে 50। আচ্ছা, 50 মানে কি, তাহলে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে আমার অতিভুজ স্কয়ার, এখানে হচ্ছে 50। তাহলে উভয় পক্ষে যদি আমি রুট ওভার করি, তাহলে এখানে থাকতেছে শুধু অতিভুজ স্কয়ার, এবং হচ্ছে রুট মানে হচ্ছে যে, রুট মানে আমি জানি যে রুট মানে টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, রুট মানে টু দি পাওয়ার হাফ। তো এটার উপরে স্কয়ার করলে কি হয়, এটা কাটা যায়, তার মানে অতিভুজ থাকতেছে এখানে। আর 50√2 এটা কিভাবে লেখা যায়, যে 2 গুণন হচ্ছে আমার কত 25, এভাবে রুট করা যায়, তাই না। 2 গুণন 25, 25 কে রুট করলে আমার থাকতে হচ্ছে 5, আর 2 এর উপর রুট করলে হচ্ছে √2, তাহলে হচ্ছে 5√2। তাহলে আমরা এই পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে আমি কত পেলাম 5√2। আর এখানে ট্রিপলেট দিয়ে আমরা কি পেলাম, যে x ইন্টু এক্স ইন্টু x√2। এই জিনিসগুলো সবাই 100% মুখস্থ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে আপনার হচ্ছে ত্রিভুজ এবং পিথাগোরাস সংক্রান্ত বিষয়গুলোর মূল কনসেপ্ট। আশা করি এটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, আপনার বিষয়গুলো জানেন। এবং আজকের বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে যে সুন্দর করে খাতায় তুলবেন। আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তবে আমরা আরেকটা জিনিস আবারও বলছি, যে আপনারা যখন কোনো জ্যামিতি করবেন, অবশ্যই অবশ্যই আমি শুরুতেও বলেছিলাম,
অবশ্যই এটা হচ্ছে একটা স্কেচ এঁকে নিবেন, ঠিক আছে? স্কেচ এঁকে নিবেন এবং শুরুতেই যে জিনিসটা করবেন যে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবেন। স্কেচ এঁকে নিবেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে ফাইনালি আপনার হচ্ছে এটা যে আপনার অনুশীলনের মাধ্যমে বা প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আপনাকে রপ্ত করতে হবে। এবং এটা আপনাকে অবশ্যই জ্যামিতি যখন করবেন আপনাকে অবশ্যই বুঝে 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 আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আমাদের যে ক্যারিয়ার ম্যাপের যে আমাদের যে বইগুলো আছে এবং আমাদের যে বর্তমানে কোর্সগুলো চলমান আছে, এই কোর্সগুলো বর্তমানে আমাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন কোর্সগুলো চলছে এবং এটার জন্য ইন্টেনসিভ কেয়ার একটা এক্সিলেন্ট একটা ব্যাচ আছে। এই ব্যাচটাতে আপনারা এনরোল করতে পারবেন। যে ইন্টেনসিভ কেয়ারের যে ব্যাচগুলো আছে এবং ব্যাংকের ক্ষেত্রে আমাদের কিছু ইন্টেনসিভ কেয়ারের ব্যাচ আছে। তো ইন্টেনসিভ কেয়ার এবং রেগুলার ব্যাচগুলো অলমোস্ট একই, কোনো পার্থক্য নেই এখানে। একই একই টিচাররা ক্লাস নেয়, সবাই খুব আন্তরিকতার সাথে। কিন্তু ইন্টেনসিভ কেয়ারের ব্যাচগুলোতে আপনার দুইটা এক্সট্রা জিনিস আছে। প্রথমত এখানে একটা যে সিক্রেট গ্রুপ আছে, এখানে খুব বেশি কম্পিটিশন হয়, যেখানে এক্সট্রা পরীক্ষা নেওয়া হয়, যে আপনার পরীক্ষা ধরে ধরে পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস শেষ করা হয় এবং এখানে আপনার অতিরিক্ত সলভ ক্লাস দেওয়া হয়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার 24 আওয়ার আপনি হচ্ছে যে কোনো কিছু বুঝতে পারছেন না, আপনি সেটা হচ্ছে আপনার সাথে সাথে আপনারা হচ্ছে এটা সমাধান করতে পারবেন। এবং এখানে আরেকটা স্পেশালিটি আছে যে আপনার হচ্ছে এখানে আপনার ক্লাসের সংখ্যা, আপনার প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়বে এবং এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার অতিরিক্ত পরীক্ষার মাধ্যমে বা অতিরিক্ত কেয়ারের মাধ্যমে আপনার হচ্ছে এখানে যে আপনার যে ফলো আপের যে বিষয়টা আছে এটা খুবই স্ট্রং হয়। তো আমরা যেটা বলি যে আমি সবসময় যেটা বিশ্বাস করি যে আপনার হচ্ছে ওকে, আমরা যেটা করি যে নর্মালি ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে আপনার হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে যেটা হয় আমরা যে ক্লাসের পরটা ক্লাসে শেষ করি না, কিন্তু ইন্টেনসিভ কেয়ারে যেটা হয় যে প্রত্যেকটা ক্লাস যাতে সাথে সাথে শেষ হয় এই জন্য হচ্ছে আপনার প্রচেষ্টা রাখা হয়। তো আমাদের যে ব্যাংকের কোর্স গুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন এবং এনরোল করতে পারেন। পাশাপাশি যে খাদ্যের যে সামনে পরীক্ষা আছে, তো এই যে বড় সার্কুলারটা সেটাকে কাজে লাগিয়ে আপনাদের একটা চাকরি নিশ্চিত করতে হবে, ঠিক আছে? আর যখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা চাকরির জন্য আপনার যে কোয়ালিটি যখন আসবে তখন একসাথে আপনার অনেকগুলো চাকরি হবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে এই খাদ্যের যে সার্কুলারটা আছে বা কোর্সটা আছে, এই কোর্সটা আপনারা ভালো করে শেষ করার মাধ্যমে আপনার ওভারঅল যে আপনার জব প্রিপারেশন আছে সেটাকে করে ফেলবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে দূর করো গণিত ভীতি, বেকারত্বের হবে ইতি। আপনারা গণিতের ভীতি কাটালে আপনার অন্যান্য সাবজেক্ট গুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। এবং গণিত আমি অবশ্যই আমি আপনাকে সবসময় বলবো, আমি প্রায় একটা কথা বলি যে আপনারা হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনারা 2 ঘন্টা করে ম্যাথ করেন, অথবা প্রতিদিন আপনারা হচ্ছে যে 20টা করে ম্যাথ করেন, বা আপনার যদি সামর্থ্য কম থাকে, আপনি যদি আমার মতো গরিব স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে 10টা করে ম্যাথ করেন। বাট আপনার মাস্ট বি আপনার যে টার্গেট আছে, যে 10টা ম্যাথের টার্গেট আছে, এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আমরা কমেন্টে একটা জিনিস নিব, সবাই আজকে আমাকে প্রমিস করতে হবে যে প্রতিদিন আমরা কি 10টা করে ম্যাথ করব নাকি 20টা করে ম্যাথ করব। কার টার্গেট কয়টা? ভাই বেশি করার দরকার নেই, কম করার দরকার নেই, জাস্ট আপনি মিনিমাম 10টা করে ম্যাথ করবেন। এটা একটু কমেন্ট করেন, কমেন্টে আমি লিখবো যে 10টা করে ম্যাথ করবেন নাকি 20টা করে ম্যাথ করবেন। কালকে সকাল থেকে খেলা শুরু, ঠিক আছে? এটা একটু জানাবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার ম্যাথের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বেশ কিছু মানে আমাদের পেজের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলা রেকর্ডেড ক্লাস আছে এবং হচ্ছে লাইভ ক্লাস আছে, এগুলোতে সবাই জয়েন করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে ইন্সপায়ার করবো, আপনারাও কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে? তো আমাদের কোর্সগুলোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আবারও হচ্ছে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।